আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা ব্যবসা শিক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের পরশুদিন পরীক্ষা 6 তারিখে। তোমাদের স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে যে 3টা মডেল টেস্ট নেওয়া হয়েছিল, সেই মডেল টেস্টের আমরা এমসিকিউ এবং রিটেন দুটো সমাধান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ফেসবুকে জয়েন হয়েছো তারা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা। তোমরা যারা ফেসবুকে জয়েন হয়েছো আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা জানাবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে সি ইউনিটের ক্লাস পরীক্ষা খুবই সন্নিকট এবং আজকে সর্বশেষ সি ইউনিটের ক্লাস। এরপরে সি ইউনিটের ক্লাসটা হয়তো আর হবে না, তোমাদের সাথে দেখাও হবে না। তো কষ্ট লাগছে ব্যবসা শিক্ষার স্টুডেন্ট তোমরা যারা। তো তোমাদের প্রথম যে মডেল টেস্টটা নিয়েছিলাম, আমরা মোট 3টা মডেল টেস্ট সলভ করব। 3টা মডেল টেস্ট সলভ করব এবং 3টা মডেল টেস্টেরই আমরা রিটেন প্লাস এমসিকিউ, রিটেন প্লাস এমসিকিউ দুইটা জিনিসে আমরা একটু দেখার চেষ্টা করবো যে কেমন প্রশ্ন আমাদের আসতে পারে। তো তোমাদের সি ইউনিটে আমরা জানি ইংরেজিতে মোট 12টা এমসিকিউ থাকে। 12টা এমসিকিউ থাকে, আর হচ্ছে রিটেনে আমাদের থাকে হচ্ছে 8 মার্কস, তাই না? তো এই মোট 20 মার্কসের যে পরীক্ষাটা হয়। ওকে, তাহলে আমরা দেখবো প্রথম মডেল টেস্ট, সি ইউনিটের প্রথম যে মডেল টেস্টটা, মডেল টেস্ট নাম্বার 1-এর প্রথম যে প্রশ্নটা খেয়াল করো। প্রথম প্রশ্নটা ছিল আমাদের স্পেলিং। স্পেলিং থেকে প্রতি বছরই প্রশ্ন আসে সি ইউনিটে। সি ইউনিটে কিছু নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন আসে, তোমাদের ক্লাসেও কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের করানো হয়েছে, আশা করি তোমরা সেগুলো বুঝতে পারবা। তাহলে চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে আসলে কোন স্পেলিংটা সঠিক? রিনেসান্স, রিনেসান্স। এই রিনেসান্স মানে আমরা জানি রিনেসান্স মানে হচ্ছে পুনর্জন্ম বা পুনর্জাগরণ। পুনর্জাগরণ বা পুনর্জন্ম, যেটা হয়েছিল কোথায়? ইতালির ফ্লোরেন্স নগরীতে, তাই না? ইতালিতে হয়েছিল, ইতালির ফ্লোরেন্স নগরীতে। তোমরা যারা জিকে পড়েছো, জিকে পড়া স্টুডেন্টরা খুব ভালো বলতে পারবে আরো। তো এটা উত্তরটা কি হবে? 1 নম্বরের উত্তর স্পেলিংটা কি হবে? রিনেসাস। ওকে, প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? হ্যাঁ, তোমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে শেষ ক্লাস সি ইউনিটের। আবার যখন তোমাদের পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা হবে, তখন তার আগে একটা একটা করে ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ঠিক আছে, প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে? স্পেলিং, প্রথম স্পেলিংটা কি হবে খেয়াল করো। রিনেসান্স মানে আমরা জানি হচ্ছে পুনর্জাগরণ, যেটা আমাদের টেক্সট বইও রয়েছে। এই রিনেসান্স শব্দের স্পেলিংটা হচ্ছে রিনেসান্স, RENAI ডাবল এস। হ্যাঁ, দুটা যে খেয়াল করবে, এখানে হচ্ছে ডাবল এস রইছে আর শেষে হচ্ছে সিই রইছে। ঠিক আছে, তাহলে রিনেসান্স 1 নম্বর শব্দের 1 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কি? রিনেসান্স, সঠিক উত্তর হবে রিনেসান্স। ওকে, দেন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যান্টোনিম অফ ডার্থ? 2 নম্বর প্রশ্নটা খেয়াল করো। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যান্টোনিম অফ ডার্থ? ডার্থ শব্দের আমার কি চেয়েছে? ডার্থ শব্দের আমার চেয়েছে অ্যান্টোনিম, তাই না? ডার্থ শব্দের অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ চেয়েছে। আচ্ছা, বিপরীত শব্দ চেয়েছে, তার আমরা 4টা অপশনের ভিতর শর্টেজ, স্ক্যারসিটি, অ্যাবান্ডেন্স নাকি নট মাচ, কোনটা উত্তর হতে পারে? 4টার ভিতর কোনটা উত্তর হতে পারে? ওকে, খেয়াল করো। 4টার ভিতর আমরা যে শর্টেজ মানে কি, শর্টেজ মানে জানি আমরা হচ্ছে অপ্রতুল। শর্টেজ মানে হচ্ছে অপ্রতুল, মানে যেটা একটু কম আছে, হ্যাঁ, যেটা কম আছে, পর্যাপ্ত নয় এমন। স্কেয়ারসিটি মানেও আমরা জানি অপ্রতুলকে নির্দেশ করে। নট মাচ মানেও আমরা জানি কাকে নির্দেশ করে? অপ্রতুলকে নির্দেশ করে। অ্যাবান্ডেন্স মানে কি? অ্যাবান্ডেন্স মানে পর্যাপ্ত বুঝায়, পর্যাপ্ত বুঝায়। বা অ্যাবান্ডেন্স মানে অতিরিক্তকে বুঝায়। কি বুঝায়? অতিরিক্তকে বুঝায়। তাহলে সে অনুযায়ী ডার্ট শব্দের মানেটা যদি তোমরা জেনে থাকো, তাহলে খুব ইজিলি এটা উত্তর করতে পারবা। কি হবে এটার উত্তর? কে? ঠিক আছে, খেয়াল করো, ডার্ট শব্দের অর্থ কি? ডার্ট শব্দের অর্থ হচ্ছে, ডার্ট শব্দের অর্থ হচ্ছে কম, তাই না? বা অপর্যাপ্ত, অপর্যাপ্ত, তাই না? তাহলে সে অনুযায়ী আমার কি হচ্ছে? অপর্যাপ্তের বিপরীত কি? পর্যাপ্ত বা অতিরিক্ত। অর্থাৎ উত্তরটা হচ্ছে 2-এর সি নাম্বারটা। ওকে, 2-এর উত্তর, উত্তর হচ্ছে সি নাম্বারটা। দেন 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারটা আমাদের বোটানি ইজ টু প্ল্যান্টস, বোটানি ইজ টু প্ল্যান্টস, তাহলে জুওলজি ইজ টু হোয়াট? এটা কি ফ্লাওয়ার্স, ট্রিজ, ডিয়ার নাকি অ্যানিমেলস? অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোথা থেকে আসছে? অ্যানালজি থেকে আসছে। এটা আসছে অ্যানালজি থেকে, এবং তোমাদের প্রতি বছর দেখা যায় অ্যানালজি থেকে দু একটা প্রশ্ন চলে আসে। সেজন্য আমরা অ্যানালজি থেকে আজকে একটা প্রশ্ন সলভ করব। যে বোটানি, বোটানি আমরা জানি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। তাহলে উদ্ভিদ বিজ্ঞান মানে হচ্ছে প্ল্যান্টস, তাহলে জুওলজি, জুওলজি বলতে কোনটাকে বোঝায়? এটা কি ফ্লাওয়ার, ট্রিজ, ডিয়ার নাকি অ্যানিমেলস? 3 নাম্বারটা কি হবে? ফ্লাওয়ার, ট্রিজ, ডিয়ার নাকি অ্যানিমেল? 3-এর। আচ্ছা, আল রিফাত বলছো ডি। ওকে, ওকে, অনেকে অনেক উত্তর দিচ্ছ।
আমরা একটু দেখার চেষ্টা করি 3 নাম্বারটা কি হবে। দেখো জুলজি মানেটা কি, জুলজি মানে বলতে বোঝায় হচ্ছে প্রাণীবিদ্যা। হ্যাঁ, জুলজি বলতে বোঝায় কি, প্রাণীবিদ্যা। তাহলে প্রাণীর ইংরেজি কি, প্রাণীর ইংরেজি ফ্লাওয়ার না, ট্রিজ না, ডেয়ারও না, উত্তরটা হচ্ছে আমার কি, অ্যানিমেল। ঠিক আছে, তাহলে উত্তরটা হচ্ছে কি, 3-এর উত্তর হবে ডি। 3 নাম্বার প্রশ্নের উত্তর কি হচ্ছে, 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ডি নাম্বারটা। আশা করি বুঝতে পারছো। এই যে অ্যানালজি গুলোর যে প্রশ্নগুলো হয়ে থাকে, অ্যানালজি ভিত্তিক প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমরা এই যে সম্পর্কটা বোঝার চেষ্টা করো, তাহলে খুব ইজিলি ধরতে পারবা। ওকে, নাফিস রায়ান, সানজিদা ইয়াসমিন, সুহাসিনী, জান্নাত নবনী, বসুনিয়া সবাই বলেছে, গুড। 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারটা হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান, এখানে ওয়ান দুইবার হয়ে গেছে, হ্যাঁ এটা হবে না। এভরিওয়ান ইজ লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ দ্য ভার্ডিক্ট অফ হাসিনা, মানে হাসিনার রায়ের জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই না? লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু বলতে কি বোঝায়, এটা মানে বোঝায় হচ্ছে অধীর আগ্রহ। হ্যাঁ, আগ্রহকে বোঝায় বা অপেক্ষা করাকে বোঝায়, সবাই হচ্ছে হাসিনার রায় দেখার জন্য অপেক্ষা করতেছে। তাহলে লুকিং ফরওয়ার্ড টু এরপরে কি হবে, ওয়াচ, ওয়াচিং, ওয়াজড নাকি বি ওয়াচিং, ABCD, এটা উত্তর কি হবে? 4 নাম্বারটার উত্তর একজন বলছো বি, আল রিফাত বলছে বি। ওকে, আমরা খেয়াল করি দেখি 4 নাম্বারটা। ওকে, বসুনিয়াও বলছে বি, গুড। তাহলে খেয়াল করো, আমরা সাধারণত জানি কি, সকল প্রিপোজিশনের পরে, সকল প্রিপোজিশনের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি হয়। আমরা জানি টু এর সাথে কি হয়, শুধুমাত্র টু এর সাথে V1 হয়। বাট কিছু ব্যতিক্রম টু রয়েছে, সেগুলো কি, উইথ আ ভিউ টু, সেগুলো হচ্ছে উইথ আ ভিউ টু, অথবা রয়েছে হচ্ছে লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু। এই সকল টু এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিব। এখানে যেমন লুক ফরওয়ার্ড টু রয়েছে, তার মানে এখানে একটা যে ভার্বটা হবে সেই ভার্বের সাথে আইএনজি দিব, অর্থাৎ উত্তরটা হবে কি, ওয়াচিং। ওকে, এভরিওয়ান ইজ লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য ভার্ডিক্ট অফ হাসিনা। ওকে, দেন 5 নাম্বারটা খেয়াল করো, হুইচ ইজ নট এ কারেক্ট। আচ্ছা, বলতেছে কি, হুইচ অফ বিলো ইজ নট এ কারেক্ট ওয়ান, মানে নিচের কোনটা কারেক্ট না, অর্থাৎ এই যে 4টা অপশন, এই 4টা অপশনের ভিতর ইনকারেক্ট সেন্টেন্স কোনটা। অপশন এতে রয়েছে, ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, নো এক্সাম্পল ইজ রিলেভেন্ট টু দিস কেস। সি নাম্বারটাতে রয়েছে, নেইদার হি নর হিজ ব্রাদার্স ইজ গোয়িং দ্য শপ। 4 নাম্বারটাতে রয়েছে, নো এক্সাম্পলস আর রিলেভেন্ট টু দিস কেস। আচ্ছা, তাহলে এইটা 5 নাম্বারটার উত্তর কি হচ্ছে, আমরা 5 নাম্বারটার উত্তর কি পাচ্ছি খেয়াল করো। আমরা একটা নিয়ম শিখেছি, কি নিয়ম শিখেছি? নিয়ম শিখেছি হচ্ছে এইদার ডট ডট অর, এইদার ডট ডট অর, শিখেছি নেইদার ডট ডট নর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, তাই না? নট অনলি ডট ডট বাট অলসো। এরা কি করে, এরা দুইটা সাবজেক্টকে যুক্ত করে, এরা কি করে, দুইটা সাবজেক্টকে যুক্ত করে। অর্থাৎ এটা একটা S1 আর একটা থাকে হচ্ছে কি S2, দুইটা সাবজেক্টকে যুক্ত করে। এই যে দুইটা সাবজেক্টকে যুক্ত করলো, তাহলে তাদের শেষে, তাদের পরে ভার্বটা আসলে কোন সাবজেক্ট অনুযায়ী বসবে, সেটা হচ্ছে, ভার্বটা বসবে আমার ভার্বটা বসবে আমার S2 অনুযায়ী, ভার্ব বসবে S2 অনুযায়ী, S2 অনুযায়ী ভার্ব বসবে। অর্থাৎ আমার দ্বিতীয় সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার, দ্বিতীয় সাবজেক্টটা যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হবে। অপশন সি তে খেয়াল করো যে নেইদার নর রয়েছে, সাবজেক্ট S1 হচ্ছে হি, আর S2 হচ্ছে কি হিজ ব্রাদার্স, S2। খেয়াল করো S2 কি রয়েছে, S2 প্লুরাল, S2 সাবজেক্ট কি রয়েছে, প্লুরাল রয়েছে, তারপরে ভার্বটা কি দিয়েছে, ভার্বটা সিঙ্গুলার দিয়েছে, তার মানে এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। অর্থাৎ এখানে ইজ না হয়ে কি হবে, এখানে হবে হচ্ছে আর, তার মানে উত্তরটা হবে সি নাম্বারটা। ওকে, 5-এর যারা সি বলেছে হয়েছে ফারিয়া মিম, সুহাসিনী, তালহা, জান্নাত নবনী বলেছে, গুড। ঠিক আছে, দেন 6 নাম্বারটা খেয়াল করো, দ্য ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি। 6 নাম্বারটা আমাদের ন্যারেশন থেকে, যেহেতু আমাদের একাডেমিকের টপিক থেকে প্রচুর প্রশ্ন চলে আসে আমাদের। বলছে দ্য ম্যান সেড টু দ্য অফিসার প্লিজ হেল্প মি, এটা হচ্ছে আমাদের আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনের যে নিয়মগুলা, সেগুলো নিয়মগুলা অনুযায়ী এটা উত্তরটা আসলে কি হবে। ঠিক আছে, 6 নাম্বারটার উত্তর কি হবে তোমাদের কাছ থেকে জানতে চাই, 6 নাম্বারটার উত্তর কি হবে? 6-এর বলছে এ। আচ্ছা, গুড। খেয়াল করো, এই যে প্লিজ, আমরা যখন ইম্পেরেটিভ সেন্টেন্সে কি পাবো, ইম্পেরেটিভ সেন্টেন্সে যখন প্লিজ পাবো, তখন আমরা সেড টু এর পরিবর্তে কি দেব, রিকোয়েস্টেড। ওকে, দিব কি, রিকোয়েস্টেড। আমরা দেখতে পাচ্ছি অপশন একটাতেই শুধুমাত্র রিকোয়েস্টেড রয়েছে, এগুলাতে নাই। অর্থাৎ উত্তর হবে আমার কি, এ নাম্বারটা, দ্য ম্যান রিকোয়েস্টেড দ্য অফিসার
টু হেল্প হিম। হিম কেন হইলো? কারণ মি হচ্ছে কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন ফলো করবে কাকে? বাক্যের সাবজেক্টকে। সাবজেক্ট যেহেতু দা ম্যান, পুরুষ, সেজন্য আমরা এখানে হিম দিয়েছি, তাই না? তার মানে উত্তর ছয়ের উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। গুড। দেন 7 নাম্বারটা, হু উইল ডু দ্য ওয়ার্ক, চেঞ্জ দ্য ভয়েস। অর্থাৎ ভয়েস থেকেও, অ্যাক্টিভ প্যাসিভ যে ভয়েস, ভয়েস থেকেও আমাদের সচরাচর প্রশ্ন চলে আসে। তার মানে আমাদের ভয়েসটা আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। হু উইল ডু দ্য ওয়ার্ক, মানে হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা কি হুম উইল দ্য ওয়ার্ক বি ডান? হু উইল ডু দ্য ওয়ার্ক, বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, নাকি হু উইল বি ওয়ান দ্য ওয়ার্ক? কি হবে? এটা কি হবে? এ বি সি ডি, 7 নাম্বারটা। ওকে, ওকে, খেয়াল করো, সাথে খুবই সহজ, খুবই সহজ। আমরা জানি হচ্ছে ভয়েসে হু থাকলে কি হয়? হু থাকলে, হু থাকলে বাই হুম বসে। আমি আর কিচ্ছু দেখবো না, পরবর্তীতে সাবজেক্ট V3 হয়েছে না কি হয়েছে কিচ্ছু দেখবো না, শুধুমাত্র বাই হুম দেখো, শুধুমাত্র বাই হুম রয়েছে একটাতে। তার মানে এটাই আমার উত্তর। উত্তর হবে সি। সাতের উত্তর হবে কি? সি নাম্বারটা। ওকে। দেন 8 নাম্বারটা, দ্য প্রিন্সিপাল ইনসিস্টেড ড্যাশ স্ট্রিক্ট ডিসিপ্লিন। তোমাদের সি ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য প্রিপোজিশনটা হচ্ছে ফরজ। ঠিক আছে, প্রিপোজিশন থেকে এমন কোনো বছর নয় যেখানে প্রশ্ন আসে না, এবং শুধু একটা না, 2 থেকে 3টা বা 4টা পর্যন্ত প্রশ্ন আসে 12টা প্রশ্নের ভিতর। তার মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে পার্টটা তোমাদের জন্য রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সি ইউনিটের জন্য। এবং তোমাদেরকে বলবো যে সি ইউনিটের সর্বশেষ যদি একটা টপিক তোমাদের রিভাইজ দিতে হয়, তাহলে সেটা দিবা হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা। যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে? ওকে, দ্য প্রিন্সিপাল ইনসিস্টেড, ইনসিস্টেড শব্দের সাথে কোন প্রিপোজিশনটা বসে? 8 নাম্বারটা কি হবে? এবং সি ইউনিটের ইংরেজি প্রশ্ন কিন্তু বি ইউনিটের তুলনায় অনেক সহজ হয়, ঠিক আছে? ওকে, হুম থাকলে হু বসে, হুম থাকলে হুম বসে। নাফিস রায়ন বলছে। আচ্ছা, একদম বলছে শেষ মুহূর্তে কেমন প্রস্তুতি নিয়েছে, এটা ক্লাস শেষে বলবো ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আটের কেউ এ বলছে, কেউ আবার বি বলছে। এগুলা কিন্তু মানে দ্বিমত হওয়ার কোনো কথা না, তোমাদের একমতে আসার উচিত। খুবই সহজ। ইনসিস্টেডেরটা, ইনসিস্টেডের সাথে শুধুমাত্র কি বসে? অন বসে। ইনসিস্ট অন, ইনসিস্ট অন মানে কি? কোনো কিছু জোর প্রদান করা। হ্যাঁ, ইনসিস্ট অন মানে কি? ইনসিস্ট অন মানে জোর প্রদান করা। তাহলে আটের উত্তরটা হবে কি? আটের উত্তর হবে বি নাম্বারটা। দেন আমরা যাব 9 নাম্বার, দ্য বয় বুস্ট ড্যাশ হিজ ওয়েলথ। দ্য বয় বুস্ট ড্যাশ হিজ ওয়েলথ, সে তার সম্পদ বা ধন সম্পদ নিয়ে কি অনেক গর্ববোধ করে। এখানে মেনলি অহংকারী অর্থে প্রকাশ করা হয়। হ্যাঁ, অহংকারী। দ্য বয় বুস্ট মানে সে খুব অহংকার প্রকাশ করে। তাহলে এটার সাথে কি অ্যাবাউট যাবে, অফ যাবে, অন যাবে, নাকি ফর যাবে? বুস্টস এর সাথে অ্যাবাউট নাকি অফ না ফর্ম? হুম থাকলে বাই হু না, হুম থাকলে শুধু হু বসে। ঠিক আছে, হুম থাকলে শুধু হু বসে। তোমরা ভয়েসটা আবার দেখবা। ওকে, নাফিস রায়ন বলছে 9-এর এ। 9-এর কি আসলেও এ হবে? সুহাসিনী বলছে বি, তামান্না বলছো এ। ওকে। আচ্ছা, আবু আনাস তালা বলছো বি, জান্নাত রমণীয় বলছে এ। দেখো, বুস্টের সাথে বসে হচ্ছে বুস্ট অফ ইজ ওয়েলথ। অহংকার করা অর্থে বুস্ট অফ, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, BOAST। এটার সাথে বসে হচ্ছে অফ। এবং এটা মানে কি? এটা মানে হচ্ছে কোনো কিছু নিয়ে কি করা? কোনো কিছু নিয়ে অহংকার করা, বা কোনো কিছু নিয়ে খুব বেশি গর্ববোধ করা। ওকে। দেন 10 নম্বরটা দেখো, উই শুড অ্যাবস্টেইন ড্যাশ। এটা খুবই সহজ, খুবই সহজ। অ্যাবস্টেইন শব্দের সাথে কি বসে? আমরা জানি অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত। অ্যাবস্টেইন মানে কি? বিরত। বিরত থাকা অর্থে সকল ওয়ার্ডের সাথে একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে। সেটা কি? সেটা কি অফ, ফ্রম, উইথ, নাকি বাই? উই শুড অ্যাবস্টেইন ড্যাশ, উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং। উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং, 10 নম্বরটা। 10-এর একজন বলছে বি। ওকে, নাফিস রায়ান বলছে বি। ওকে, তামান্না বলছে বি। গুড। আর বিরত থাকা অর্থে সকল ওয়ার্ডের সাথে আমরা দিব হচ্ছে কি ফ্রম। হ্যাঁ, অ্যাবস্টেন হইতে পারে, ডেটার হইতে পারে, অ্যাবজলভ হইতে পারে, অনেক শব্দ হইতে পারে। আবার সাফার শব্দের সাথেও আমরা দিব কি ফ্রম। তার মানে এটা উত্তরটা হচ্ছে 10-এর উত্তর হচ্ছে কি? 10-এর উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে। দেন 11 নম্বরটা খেয়াল করো, দা কিড ইজ জাস্ট স্কুল বয়। 11 নম্বরটা, দা কিড ইজ জাস্ট স্কুল বয়। এখানে স্কুলটা আসলে কি? কারণ স্কুলটা আসলে কোন পার্টস অফ স্পিচ? এটা কি কমন নাউন? এটা কি অ্যাডভার্ব? এটা কি নাউন অফ প্লেস, নাকি এটা অ্যাডজেক্টিভ? A B C D কি হবে? 11 নাম্বারটা কি হবে?
ABCD, 11 নম্বরটা কি হবে দেখি। ওকে, নানান লোকের নানান মত। ওকে, 11 নম্বরটা কি হবে? আমরা স্কুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ওকে গুড। মানে বয় হচ্ছে আমার নাউন, তাই না? বয় হচ্ছে কি, বয় হচ্ছে আমার নাউন। নাউনের পূর্বে যদি আমি কোনো একটা ওয়ার্ড পাই, আমরা সেটাকে কি দিব? সেটাকে দিব সাধারণত, সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয় সাধারণত। মানে সে অনুযায়ী এটাও আমার কি, অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সটা যদি এমন থাকতো প্রশ্নটা যে স্কুল এই শব্দটি কোন নাউন, মানে জাস্ট স্কুল, কোনো বাক্যে ব্যবহার হয় নাই, শুধু কি স্কুল এটা কোন নাউন, তখন কিন্তু আমাকে কমন নাউন দিতে হইতো, তাই না? তো কারণ আমরা জানি স্কুলকে প্লুরাল করতে পারি, যে সকল নাউনকে আমরা প্লুরাল করতে পারি সেগুলো সবসময় কমন নাউন হয়। এই জিনিসগুলো মাথায় রাখবা। অর্থাৎ একই শব্দ যখন একটা সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ব্যবহার করতেছি, তখন সেটার একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচ হইতে পারে, বাট সে যখন বাক্যে ব্যবহার হচ্ছে, সে বিভিন্ন পার্টস অফ স্পিচের রোল প্লে করতে পারে। ঠিক আছে, ওকে, গুড। আচ্ছা, 12 নম্বরটা খেয়াল করো। 12 নম্বরটা আমরা গত ক্লাসেও, যারা বি ইউনিটের ছিল, বি ইউনিটের সেই ক্লাসেও দেখিয়েছি। তোমরা সি ইউনিটের যারা রইছো, ফক্স শব্দের ফিমাইন ফর্মটা কি? ফক্স শব্দের নারীবাচক শব্দ কি? ফক্স, ফক্স আমরা জানি হচ্ছে, ফক্স মানে হচ্ছে কি শেয়াল, তাই না? ফক্স মানে হচ্ছে কি শেয়াল। তাহলে শেয়াল শব্দের ইংরেজিতে নারীবাচক শব্দটা কি? এটা কি বিচ, ফক্সেন, হাসিনা, নাকি ভিক্সেন? কি হবে? ওকে, 12 নম্বরটা খুব ইজি। দেখো, বিচ হচ্ছে কার সাথে রিলেটেড? এটা হচ্ছে ডগ। ডগ শব্দের হচ্ছে ফিমাইন ফর্ম হচ্ছে বিচ। ফক্সেন বলতে কিছু হয় না, কিছু হয় না, উত্তরটা হবে ডি নাম্বারটা, ভিক্সেন। ওকে, তাহলে মডেল টেস্ট 1-এর আমরা 12টা এমসিকিউ দেখলাম, এবং তোমাদের মডেল টেস্ট 1-এর যে রিটেন প্রশ্নটা ছিল, সেই রিটেন প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করব। এবং তোমাদের রিটেনের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি আসে আমরা জানি, সেটা হচ্ছে ট্রান্সলেশন, তাই না? একটা আসে ট্রান্সলেশন, আর একটা হচ্ছে কি ইরর আইডেন্টিফিকেশন, একটা আসে কি ইরর আইডেন্টিফিকেশন। এই দুইটা থেকে মোট 8 মার্কসের আমরা জানি তোমাদের, মোটামুটি এই দুইটা থেকে প্রতি বছর চলে আসতেছে 8 মার্কসে। মানে ট্রান্সলেশন আর হচ্ছে ইরর কারেকশন বা ইরর ডিটেকশন থেকে প্রশ্নগুলো আসে। ওকে, আমরা দেখি প্রথমে যেটা ছিল 4 মার্কের, যে ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। হ্যাঁ, এই সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, প্রতিটার জন্য 1 মার্ক করে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা ছিল, তোমার সাহায্য ছাড়া আমি পারতাম না, তাহলে এটার ইংরেজিটা কি হবে? তোমার সাহায্য ছাড়া, তোমার সাহায্য ছাড়া পারতাম না, কেউ কি লিখতে পারবা? দেখি কত বড় তোমরা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তো অনেক পড়তেছো। দেখি, তোমার সাহায্য ছাড়া পারতাম না, এটা কি হবে? ওকে, তোমার সাহায্য ছাড়া পারতাম না, তাহলে আমরা লিখতে পারি কি? আমরা লিখতে পারি উইদাউট ইওর হেল্প, উইদাউট উইদাউট ইওর হেল্প আই কুড নট। ওকে, উইদাউট ইওর হেল্প আই কুড নট, মানে আমি পারতাম না। উইদাউট ইওর হেল্প আই কুড নট, এটা হচ্ছে এ নাম্বারটা গেল। দেন আমরা দেখবো বি নাম্বারটা। আমরা দেখো বি নাম্বারটা, যে যদি আমি তার ঠিকানা জানতাম, তবে আমি সেখানে যেতাম। তার মানে কি, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, যদি আছে, এটা কি একটা কন্ডিশনাল, এটা কি একটা কন্ডিশনাল। এবং এটা আমি সেকেন্ড কন্ডিশনালে দিব নাকি থার্ড কন্ডিশনালে দিব, এটা একটা কথা। কিভাবে কথাটা খেয়াল করো, যদি আমি তার ঠিকানা জানতাম তবে আমি সেখানে যেতাম, এখন কি আর যাওয়ার কোনো সুযোগ আছে? নাই, তার মানে অতীতের একটা ঘটনা, তার মানে অবশ্যই আমাকে সেটা থার্ড কন্ডিশনালে দিতে হবে। আই কুড নট ডু ইট উইদাউট ইউর হেল্প। ওকে, গুড। ইফ আই নিউ হিজ অ্যাড্রেস, তাই না? ইফ ইফ আই নিউ, নো এর নিউ হিজ অ্যাড্রেস, অ্যাড্রেস, আই আই উড আই উড গো দেয়ার। ঠিক আছে, ইফ আই নিউ হিজ অ্যাড্রেস আই উড গো দেয়ার, এটা হচ্ছে একটা। দেন তোমাদের দেখা যায় ট্রান্সলেশনে একটা না একটা প্রভার্ব থাকে, ট্রান্সলেশনে প্রতিবারই দেখা যায় একটা না একটা প্রভার্ব থাকে। ঠিক একইভাবে এখানে একটা রয়েছে, এক মাঘে শীত যায় না, এটা কি হবে? এক মাঘে শীত যায় না, সি নাম্বারটা। রিশাদ রহমান, তোমার মাত্র একটা প্রশ্ন ছিল, হ্যাঁ করে ফেলো। ওকে, খেয়াল করো, এক মাঘে শীত যায় না, এটা কি হবে? এটা কি হবে? ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার, তাই না? মানে শ্যালো ডাজ নট মেক এ সামার, মানে এক মাঘে শীত যায় না অর্থে এই জিনিসটা আমরা ব্যবহার করে থাকি, ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার। ওকে, দেন ডি নাম্বারটা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এইটা কি হবে? এটার ট্রান্সলেশনটা কি হবে? মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ওকে, একদম হচ্ছে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, এটা তো হচ্ছে তোমার যে ভাগ্যের লিখন যায় না খণ্ডন, ওইটা ব্যবহার করে, তুমি একটার সাথে আরেকটা মিলাই ফেলতেছো কেন? ওকে, ওকে, ইট ইজ রেইনিং ক্যাটস এন্ড ডগস, গুড। অথবা ইট ইজ রেইনিং হ্যাভিলি, দুইটাই হয়। এটা হবে কি, ইট ইজ রেইনিং, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, হ্যাঁ। অথবা ইট ইজ রেইনিং ইন টরেন্টস, অথবা ইট ইজ রেইনিং হ্যাভিলি, অনেকগুলাই হইতে পারে, বাট তোমরা চেষ্টা করবে ক্যাটস অ্যান্ড ডগ এই পার্টটা দেওয়া, হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, দেন আমরা ইরর কারেকশন করব 2 নাম্বারটাতে। ইরর কারেকশন, এই নাম্বার অপশনটাতে কোথায় ভুল রয়েছে? 2/3 অফ দ্য ল্যান্ড হ্যাভ বিন সল্ড, 2/3 অফ দ্য ল্যান্ড হ্যাজ বিন সল্ড, এখানে আসলে কোথায় ভুল রয়েছে খেয়াল করো। আমরা বলি কি, আমরা বলি হচ্ছে যদি আমরা লিখতাম 1/3, হ্যাঁ, আর যদি আমি লিখি 2/3, এটার ভিতরে একটা পার্থক্য হচ্ছে কি, যখন আমি দেখবো আমার এই পাশটা ওয়ান রয়েছে, তখন ওই পাশটা সিঙ্গুলার, বাট এই পাশটা যখন আমার প্লুরাল থাকবে, এই পাশটাও আমাকে কি করতে হবে? প্লুরাল করতে হবে। মানে যেহেতু আমার টু, টু হচ্ছে কি, টু হচ্ছে প্লুরাল, তাহলে এখানে থার্ডকে আমার থার্ডস বানাইতে হবে, এখানে একটা ভুল। তার মানে 2/3, 2/3 অফ দ্য ল্যান্ড, খেয়াল করো, এই যে ভগ্নাংশ, তাই না, এটা একটা কি, এটা একটা ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, কি বসে? পরবর্তী সাবজেক্ট অনুযায়ী, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব বসবে। 2/3 এর পরে সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা রয়েছে হচ্ছে দ্য ল্যান্ড, এবং দ্য ল্যান্ডটা কি, দ্য ল্যান্ডটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যেহেতু, তাহলে হ্যাভ কি বসতে পারে? না। দ্য ল্যান্ডের সাথে এখানে কি বসবে? হ্যাজ বসবে, হ্যাজ। এই বাক্যে ভুল ছিল দুইটা, 2/3 অফ দ্য ল্যান্ড হ্যাজ বিন সল্ভড। ওকে, দুইটা ভুল, ঠিক আছে। দেন বি নাম্বারটাতে কি ভুল তোমরা বলো তো? হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, এখানে একটাই ভুল রয়েছে, বাকি তিনটাতেই একটা করে ভুল রয়েছে। হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, এটা কি হবে? হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, খেয়াল করো, হি ইজ স্ট্রঙ্গার দ্যান মি, দেখো তোমরা যখন অ্যাস পাবা, তোমরা যখন দেন পাবা, হ্যাঁ, এই যে এগুলা, এগুলা হচ্ছে একটা কনজাংশন, কি এগুলা? এগুলা হচ্ছে একটা কনজাংশন। আর কনজাংশনের পরে কি বসে? কনজাংশনের পরে সাবজাংটিভ ফর্ম বসে, ওকে। এগুলোর পরে কি বসবে? সাবজাংটিভ ফর্ম, সাবজাংটিভ ফর্ম, অর্থাৎ এই যে দেন, দেনের পরে মি না, হবে কি, দেনের পরে হবে হচ্ছে আই, ঠিক আছে। হি ইজ স্ট্রঙ্গার দেন আই। দেন সি নাম্বারটা, হি ইজ ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরি ডে, এখানে কি ভুল রয়েছে? ওকে, ওকে, আই হবে, গুড। সি নাম্বারটা দেখো, হি ইজ ইউজ টু, আমরা জানি কি, আমরা জানি যখন শুধু ইউজ টু থাকবে, কি থাকবে? যখন শুধু ইউজ টু থাকবে, শুধু ইউজ টু থাকবে, তখন আমরা দিব হচ্ছে V1, তখন আমরা দিব হচ্ছে V1। কিন্তু ইউজ টু এর পূর্বে যদি আমার বিভার্ব যুক্ত হয়, বিভার্ব বলতে এম, ইজ আর ওয়াজ ওয়্যার, ইউজ টু এর পূর্বে যদি আমার গেট যুক্ত হয়, গেট, গট, গোটেড, ইউজ টু এর পূর্বে যদি আমার বিকাম যুক্ত হয়, এই কয়েকটা ওয়ার্ড যখন আমার ইউজ টু এর পূর্বে যুক্ত হবে, তখন আমার কাজ হচ্ছে ভার্বের সাথে কি করা, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়া, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ টু এর পূর্বে কি রয়েছে? ইউজ টু এর পূর্বে একটা বি ভার্ব রয়েছে, খেয়াল করো। তাহলে ইউজ টু এর পূর্বে যদি আমার বি ভার্ব থাকে, তাহলে আমার কাজ হচ্ছে পরবর্তী ভার্বটার সাথে আইএনজি করা, অর্থাৎ এখানে ওয়াক না হয় কি হবে? এখানে হবে হচ্ছে ওয়াকিং, ওকে, ওয়াকিং। দেন ডি নাম্বারটা খেয়াল করো, ডি নাম্বারটা, দ্য কালার অফ আর আইস লুক বিউটিফুল, এখানে কি ভুল রয়েছে? এখানে কি ভুল রয়েছে? ডি নাম্বারটাতে কি ভুল রয়েছে? দ্য কালার অফ হার আইস লুক বিউটিফুল, এখানে কি ভুল রয়েছে? আমাকে ফুল স্টপ ধরতে যাও না, ফুল স্টপ হচ্ছে টাইপিং মিস্টেক হয়ে গেছে, বুঝছো? ওকে, ওকে, খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যে ভার্ব, হ্যাঁ, একটা বাক্যের যে ভার্বটা, সেই ভার্বটা হয় কি অনুযায়ী? হয় হেড ওয়ার্ড অনুযায়ী, হেড ওয়ার্ড অনুযায়ী, হেড ওয়ার্ড। হেড ওয়ার্ড কোনটা? এই যে প্রিপোজিশন অফ, অফের পূর্বে যে আছে, সে হচ্ছে আমার হেড ওয়ার্ড। এখানে যে আইস, এটা আসলে হেড ওয়ার্ড না, ঠিক আছে, এখানে আইসটা হেড ওয়ার্ড না, হেড ওয়ার্ডটা হচ্ছে কি, এই যে প্রিপোজিশনের পূর্বে যে আছে, সে হচ্ছে আমার কি, সে হচ্ছে হেড ওয়ার্ড। তাহলে কালার যেহেতু আমার সিঙ্গুলার, তাহলে পরবর্তী ভার্বটাও আমার কি হবে? সিঙ্গুলার হবে। মানে এখানে লুক না হয় হবে কি, এখানে হবে হচ্ছে লুকস, একটা ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, বুঝছো? তো এটা হচ্ছে গেল তোমার দেখা মডেল টেস্ট 1 এর রিটেন। দেন আমরা দেখবো মডেল টেস্ট 2 এর 12টা এমসিকিউ দেখবো। প্রথম প্রশ্নটা খেয়াল করো, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, ওকে। চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, কোনটা ইনকারেক্ট? উইডিং, ওয়েডিং, ওর্স না রিঙ্কেল? কোনটা ইনকারেক্ট? কোনটা ইনকারেক্ট? ওকে,
আচ্ছা, একজন বলছে এ, একজন বলছে এ ইনকারেক্ট। আচ্ছা, খেয়াল করো, খেয়াল করো, এই ওয়েডিং মানে হচ্ছে আগাছা, হ্যাঁ, এখানে কোনো ভুল নাই। আবার এই ওয়েডিং মানে হচ্ছে বিবাহ, এখানে কোনো ভুল নাই। এটা মানে হচ্ছে কি সবচেয়ে খারাপ, এটা মানে হচ্ছে কি সবচেয়ে খারাপ। এখানে ভুল যেটা সেটা হচ্ছে যে ডি নাম্বারটা। এটা কারেক্ট স্পেলিংটা হচ্ছে WRINKLE, অর্থাৎ এই যে ইটা রইছে, এই ইটা হচ্ছে এল এর পরে যাবে। রিঙ্কেল, রিঙ্কেল মানেটা কি, মানেটা হচ্ছে কুচকানো। ওকে, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে কুচকানো। তাহলে সে অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে কি, আমার উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। ওকে, একের উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, ওকে, একের উত্তর ডি। ওকে, রিঙ্কেল খেয়াল করি নাই, খেয়াল তো করবা না, খেয়াল করবা কেন, খেয়াল করবা না জন্যই তো পরীক্ষা ডাব্বা মারবা। ঠিক আছে, ওকে, খেয়াল করো। দেন 2 নাম্বারটা, দ্য ওয়ার্ড ফুনারেল রিলেটেড টু। আচ্ছা, এটাও আমাদের কাইন্ড অফ সিনোনিম অ্যান্টোনিমের মতোই। এই যে ফুনারেল ওয়ার্ডটা, এটা আসলে কার সাথে রিলেটেড? এটা কি জন্মগ্রহণ, বার্থ, ডেথ, মৃত্যুবরণ, ম্যারেজ, বিবাহ, নাকি কোনোটার সাথে রিলেটেড না? ফুনারেল শব্দটা কার সাথে রিলেটেড? এবং ফুনারেল বলে রাখি, এটা হচ্ছে কাইন্ড অফ একটা অনুষ্ঠানের নাম। এটা কিসের নাম? একটা, এটা একটা অনুষ্ঠানের নাম। যে অনুষ্ঠানটা কখন করা হয়? এটা কি জন্মের সময়, মৃত্যুর সময়, নাকি বিবাহের সময় কি করা হয়? ঠিক আছে, এটা 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 কি করা হয়? ওকে, ওকে, ডেথ, 2 এর বি বলছো, গুড। তো ফুনারেল মানেটা হচ্ছে আমরা কেউ মৃত্যুবরণ করলে, মৃত্যুবরণ করলে যে শোক, যে শোক অনুষ্ঠান পালন করি সেটাকে বলে ফুনারেল। এটা হচ্ছে রিলেটেড কার সাথে? এটা রিলেটেড হচ্ছে ডেথের সাথে। ওকে, এটা রিলেটেড হচ্ছে ডেথের সাথে। দেন আমরা দেখবো হচ্ছে 3 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ভালনারেবল। ভালনারেবল খুবই সহজ একটা শব্দ, এটা সবার পারা উচিত। ভালনারেবল শব্দটার সিনোনিম কি? এটা কি রিগিড হবে, অ্যাটাকেবল হবে, ডিটারমাইন্ড হবে, নাকি হারমোনিয়াস হবে? কি হবে? খেয়াল করো, রিগিড মানে কি? রিগিড মানে যে খুব জেদি। রিগিড মানে কি? রিগিড মানে যে খুব জেদি। অ্যাটাকেবল মানে যার প্রতি অ্যাটাক হইতে পারে, মানে কেউ যখন একটা রিস্কে থাকে, হ্যাঁ, কোনো রিস্কি পারসন। আবার ডিটারমাইন্ড মানে কি? খুব প্রতিজ্ঞাবদ্ধ। ডিটারমাইন্ড মানে কি? ডিটারমাইন্ড মানে হচ্ছে কি প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আর হচ্ছে হারমোনিয়াস মানে কি? হারমোনিয়াস মানে হচ্ছে সুরেলা, সুরেলা বা ঐক্য, এরকম ওয়ার্ড গুলোকে হারমোনিয়াস রিপ্রেজেন্ট করে। তাহলে ভালনারেবল মানে কি? ভালনারেবল মানে হচ্ছে যে খুব রিস্কে থাকে। হ্যাঁ, যে খুব রিস্কে থাকে সেই জিনিসগুলোকে বলে ভালনারেবল। তাহলে উত্তরটা হবে কি? উত্তরটা হবে 3-এর বি নাম্বারটা, অ্যাটাকেবল। ওকে, ওকে, সাদিয়া খাতুন, শাহেদ আলম অ্যাটাকেবল বলছে, ফারজুনা মিথিলা। দেন 4 নাম্বারটা খেয়াল করো, কবির ডিমান্ডস দ্যাট। 4 নাম্বারটা যে পারবে তার বুঝবো পড়া হয়েছে, আর যে পারবে না তার বুঝবো অনেক ল্যাকিংস আছে। ঠিক আছে, কবির ডিমান্ডস দ্যাট হাসান ড্যাশ মেনটেইনিং এ ডায়েট। এটা কি শুড স্টার্ট, স্টার্টেড, স্টার্ট, নাকি স্টার্টস? এটা যে পারবে, এটা যে পারবে তার মানে তার গ্রামার পড়াটা খুব ভালো মতো হয়েছে। আর যে পারবা না তার একটু সমস্যা আছে, বুঝছো? এটা কি হবে? ওকে, একজন বলছে 4-এর এ। আসিয়া সুলতানা প্রজ্ঞা বলছে সি। ওকে, ওকে, আমরা 2টা অপশন পাইলাম, 2টা উত্তর পেলাম। একজন এ বলছে, একজন সি বলছে, সুহাসিনী বলছে সি। ওকে, খেয়াল করো, এইখান যে উত্তরটা, এটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। কি ভার্ব? এটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্বের নিয়ম তোমরা অবশ্যই জানো, যে আস্ক, অ্যাডভাইস, কমান্ড, ডিমান্ড ইত্যাদি যে ভার্বগুলো রয়েছে, এবং এই ভার্বগুলোর পরবর্তীতে, পরবর্তীতে সাবজেক্টের পরে আমার ভার্বটা বসবে একদম বেস ফর্মে। কি বসবে? একদম বেস ফর্মে, একদম বেস্ট ফ্রেন্ড, এর সাথে এস বা ইএস কিচ্ছু যুক্ত হবে না। তো এই পার্টটা যদি আমার পাস্ট টেন্সেও থাকতো, তাও অপর পাশে আমি এস বা এস কিছু যুক্ত করতাম না, একদম বেস্ট ফর্মে লিখতাম। তাহলে বেস্ট ফর্ম আসে কোনটাতে? শুধুমাত্র সি, স্টার্ট। তাহলে এটার উত্তর হবে সি, কমার্স দ্যাট হাসান স্টার্ট মেনটেনিং এ ডায়েট। মানে যে পারো নাই তার উচিত সাবজাংটিভ ভার্বের ক্লাসটা আবার দেখা, সাবজাংটিভ ভার্বটা কি নিয়ে কাজ করে সেটা আবার একটু দেখা উচিত। ঠিক আছে, ওকে। 4 নাম্বারটার উত্তর হবে, 4 নাম্বারটার উত্তর হবে সি। যেমন অনেকেই হচ্ছে এই জিনিসটা বুঝে না এটা কই থেকে আসছে। এটা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। সাবজাংটিভ ভার্ব যখন একটা বাক্যে থাকবে তখন আমার কাজ হচ্ছে ভার্বের একদম বেস ফর্ম দেওয়া। সাবজাংটিভ ভার্ব কোনগুলো? সাবজাংটিভ ভার্ব এগুলোর বাইরেও আরো রয়েছে, আস্ক, আস্ক, অ্যাডভাইস, হ্যাঁ, কমান্ড,
কমান্ড, তারপর হচ্ছে ইনসিস্ট, তারপর হচ্ছে সাজেস্ট, হ্যাঁ সাজেস্ট ইত্যাদি আর অনেক ভার্ব রয়েছে। তোমরা যে সাবজেক্টিভ ভার্বের ক্লাসটা হয়েছে সেই ক্লাসটা আরেকবার দেখবা। ওকে, দেন খেয়াল করো 5 নাম্বারটা, হ্যাপিনেস কনসিস্টস ড্যাশ সেলফ কন্টেন্টমেন্ট, অর্থাৎ আত্মতুষ্টির ভিতরেই আসলে সুখ নিহিত থাকে। মানে নিজে যদি ভালো থাকি তাহলে সুখটা থাকবে। তাহলে এই যে হ্যাপিনেস কনসিস্ট, এই কনসিস্ট শব্দের সাথে কোন প্রিপজিশনটা বসবে, এবং তোমাদের বারবার বলছি শেষ মুহূর্তে তোমরা প্রিপজিশনটা খুব ভালোভাবে দেখে যাবা। অ্যাটলিস্ট 3 থেকে 4টা কিন্তু প্রিপজিশন থাকেই সি ইউনিটের যে প্রশ্নগুলো হয়ে থাকে। ওকে, আচ্ছা, হ্যাপিনেস কনসিস্ট হোয়াট, এখন কি সাবজেক্টিভ পড়বা, গুড। একটা করে ভুল করবা আর গিয়ে বই খুলে আবার পড়বা ওইটা, তাহলে দেখবা খুব ভালো মতো রিভাইজ হয়। ঠিক আছে, ওকে, খেয়াল করো কনসিস্ট ড্যাশ সেলফ কনফিডেন্ট, কনসিস্টের সাথে বসে হচ্ছে ইন, কনসিস্ট ইন সেলফ কনফিডেন্ট, মানে কোনো কিছু নিহিত থাকা। এখানে কনসিস্ট বলতে কি, এখানে কনসিস্ট বলতে হচ্ছে কোনো কিছু কি থাকা, নিহিত থাকা। সুখ কোথায় নিহিত থাকে, সুখ হচ্ছে আত্মতুষ্টিতে নিহিত থাকে। সেজন্য এখানে হবে হচ্ছে কনসিস্ট ইন, কনসিস্ট ইন। ঠিক আছে, নিহিত থাকা অর্থে, কোনো কিছুর ভিতরে থাকা অর্থে আমরা কনসিস্টের সাথে ইন ব্যবহার করে থাকি, নট অফ। কনসিস্ট অফ সেলফ না। যখন কোনো কিছু গঠন করা হয়, কি করা হয়, যখন কি করা হয়, যখন গঠন করা হয় তখন ব্যবহার করা হয় হচ্ছে কি কনসিস্ট অফ, তখন ব্যবহার করা হয় কনসিস্ট অফ। যেমন বললাম যে যে ক্রিকেট টিম, CRICKET, ক্রিকেট টিম, ক্রিকেট টিম কনসিস্টস অফ, কনসিস্টস অফ 11 মেম্বার, তাই না? 11 জন মেম্বারই তো থাকে। এই 11 জন সদস্য নিয়ে একটা ক্রিকেট টিম গঠন করা হয়। মানে গঠন করা অর্থে, খুব ভালোভাবে খেয়াল করো, এই গঠন করা অর্থে আমরা ব্যবহার করব কি কনসিস্ট ইন। আর যখন বলবে নিহিত থাকা, কোনো কিছু নিহিত থাকা, সেই অর্থে ব্যবহার করব হচ্ছে কনসিস্ট ইন, গঠন করা অর্থে কনসিস্ট অফ। এই জিনিসটা মাথায় রাখবা। ওকে, 6 নাম্বারটা, মানি ইজ নট দ্য সলিউশন ড্যাশ এভরি প্রবলেম, টাকাই সকল সমস্যার সমাধান না। তাহলে সমাধান অর্থে সলিউশন শব্দের সাথে, সলিউশন শব্দের সাথে কি বসে, ফর, টু, অফ নাকি ইন? 6 নাম্বারটা, ফর, টু, অফ নাকি ইন? ফর, টু, অফ নাকি ইন, কি হবে? ওকে, 6 নাম্বারটা একজন বলছে হচ্ছে সলিউশন অফ, একজন বলছে সলিউশন অফ, সি বলছে, আসিয়া সুলতানা প্রজ্ঞা সি বলছে না। খেয়াল করো, সলিউশনের সাথে বসে হচ্ছে টু। ঠিক আছে, সমাধান অর্থে, কি অর্থে, কি অর্থে, সমাধান অর্থে সলিউশন টু ব্যবহার করা হয়, সলিউশন টু। তাহলে প্রিপোজিশন কি হবে এখানে, সলিউশন টু এভরি প্রবলেম। ওকে, 6 নাম্বারটা হবে সলিউশন টু, বি, সলিউশন টু বি। ওকে, দেন খেয়াল করো ইন্টারেস্টেড ড্যাশ হিস্টোরি, 7 নাম্বারটা, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ হিস্ট্রি। ইন্টারেস্টেড শব্দের সাথে, ইন্টারেস্টেড শব্দের সাথে আমার কোন প্রিপোজিশনটা যাবে, ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড অফ, ইন্টারেস্টেড ফর নাকি ইন্টারেস্টেড অ্যাবাউট? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? 7 নাম্বারটা কি হবে? হ্যাঁ, প্রিপজিশন শুধু ভুল যায়, কিন্তু যেটা ভুল যাবে দেখবে সেটাই পরীক্ষার হলে বেশি আসবে। তাই শেষের যে 2 দিনটা, আজকের দিন আবার কালকের দিন আছে, পরীক্ষার আগের দিন সকালবেলাও অনেকে পড়বা। তো তোমাদের কাজটা হচ্ছে প্রিপজিশনটা খুব ভালোভাবে আগে পড়ে যাবে, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা। বিগত সালের যত এমসিকিউ আছে, যত এমসিকিউ আছে সবগুলো পড়ে যাবা। ঠিক আছে, তাহলে খুব ইজিলি সলভ করতে পারবা। তো 7 নাম্বারটা কি হবে, 7 নাম্বারটা উত্তর হবে ইন্টারেস্টেড ইন, কোনো কিছুর সাথে আগ্রহী অর্থে, কি অর্থে, আগ্রহী অর্থে আমরা ব্যবহার করব, আমরা ব্যবহার করব ইন্টারেস্টেড ইন। তার মানে উত্তর হবে সাথে, সাতের উত্তর হবে এ নাম্বারটা। ওকে, দেন 8 নাম্বারটা, অ্যানালজি। 8 নাম্বারটা কি, 8 নাম্বারটা আসছে হচ্ছে আমাদের অ্যানালজি। অ্যানালজি থেকে দেখা যায় প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, অ্যানালজি থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে। তাহলে লায়ন, প্রাইড, তাহলে ওলফ এর সাথে কি যাবে, লায়ন, প্রাইড, তাহলে ওফ এর সাথে কি যাবে? এখানে সম্পর্কটা খেয়াল করো, লায়নের যে বহর তাকে বলা হচ্ছে প্রাইড, অর্থাৎ লায়নের হচ্ছে বহরকে, বা লায়নের যে কালেকটিভ নাউন, লায়নের কালেকটিভ নাউনকে বলা হয়, লায়নের কালেকটিভ নাউনকে বলা হয়, লায়নের কালেকটিভ নাউনকে বলা হয় হচ্ছে কি প্রাইড। তাহলে ওফ, ওরফের কালেকটিভ নাউন কি, এটা কি স্কুল, হার্ড, ফ্লক নাকি প্যাক? কি হবে 8 নাম্বার? একজন বলছে ডি। ওকে, খেয়াল করো, স্কুল হচ্ছে একটা ওয়ার্ডের, একটা জিনিসের কালেকটিভ নাউন, কেউ কি বলতে পারবা স্কুল কার কালেকটিভ নাউন?
স্কুল কার কালেকটিভ নাউন? কেউ বলতে পারবা? দেখি তোমরা কতটুকু পড়ছো। শুধু উত্তর করলেই হবে না, বাকি চারটে তিনটা অপশনেরও কিন্তু একটু 14 খুব ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? হচ্ছে স্কুল কার কালেকটিভ নাউন? স্কুল হচ্ছে, স্কুল হচ্ছে ফিশ। যদি কখনো আসে ফিশের কালেকটিভ নাউন কি, তাহলে হবে এটা স্কুল। শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, হার্ড, হার্ড হচ্ছে কার? হার্ড হচ্ছে তোমার হচ্ছে ক্যাটেল। হার্ড হচ্ছে কি? ক্যাটেল। আচ্ছা, ফ্লক কার? ফ্লক অফ বার্ড। হ্যাঁ, অথবা ফ্লক অফ শিপ। ঠিক আছে, বার্ড এবং শিপের কালেকটিভ হচ্ছে ফ্লক। হার্ড হচ্ছে ক্যাটেলের কালেকটিভ নাউন। আর প্যাক, এই প্যাক হচ্ছে এই ওলফের কালেকটিভ নাউন। তাহলে উত্তরটা হবে কি? ডি নাম্বারটা। ওকে, উত্তরটা হবে ডি নাম্বারটা। ওকে, গুড। ঠিক আছে, 9 নাম্বারটা খেয়াল করো। বিট অ্যারাউন্ড দ্য বাশ। বিট অ্যারাউন্ড দ্য বাশ, এটা একটা ইডিয়মস। এটা কি? এটা একটা ইডিয়মস। ওকে, এটা একটা ইডিয়মস। এটা মানেটা কি? এটা মানে কি? স্পিক অ্যাংগ্রিলি, অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট, স্পিক ডিরেক্টলি, নাকি রিভিল দ্য ট্রুথ? কি হবে? বিট অ্যারাউন্ড দ্য বাশ, এটা মানেটা কি? এটা মানে এটা বিট অ্যারাউন্ড দ্য বাস, একজন বলছে বি। ওকে, খেয়াল করো। রিভিল দ্য ট্রুথ, স্পিক ডিরেক্টলি, কোনোটাই হবে না, এটা হবে না। উত্তরটা হবে, উত্তরটা হবে আমার বি নাম্বারটা, অ্যাভয়েড দ্য মেইন পয়েন্ট। কেউ যখন মেইন পয়েন্টটা অ্যাভয়েড করতে চায় তখন সে উল্টাপাল্টার দিকে ঝুঁকে যায়। এজন্য বলা হচ্ছে বিট অ্যারাউন্ড দ্য বাস, বাসের অ্যারাউন্ডে, আশেপাশে কত কিছু ঝুঁকে যাচ্ছে, বুঝছো? ওকে, দেন 10 নম্বরটা, হি ড্যাশ দ্য বুক বিফোর হি ড্যাশ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা প্রশ্ন আসবেই। হ্যাঁ, সি ইউনিটে কন্ডিশনাল সেন্টেন্স থেকে দেখা যায় প্রতি বছরই একটা করে প্রশ্ন আসে। হি ড্যাশ দ্য বুক বিফোর হি ড্যাশ, এটা সরি কন্ডিশনাল না, এটা এটা কন্ডিশনাল না, রাইট ফর্ম অফ ভার্ব থেকে। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব থেকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে আমাদের একটা প্রশ্ন চলেই আসে। ওকে, রাইট ফ্রম ভার্ব থেকে। তাহলে বিফোর আফটারের নিয়ম আমরা কি জানি? বিফোর এর পূর্বে। বিফোর মানে কি? বিফোর মানে হচ্ছে পূর্বে। আর আফটার মানে কি আমরা জানি? আফটার মানে হচ্ছে পরে। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। সে অনুযায়ী, ওদের নাম অনুযায়ী, বিফোর এর পূর্বে বসে পাস্ট পারফেক্ট, বিফোর এর পূর্বে বসে পাস্ট পারফেক্ট, আফটার এর পরে বসে পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট। আর অপর পাশে কি বসে? অপর পাশে, অপর পাশে বসে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর দুইটারই অপর পাশ ফাঁকা হয়ে গেল না? দুইটারই অপর পাশ ফাঁকা হয়ে গেল, সেক্ষেত্রে বসে পাস্ট ইনডিফিনিট। এখন আমরা দেখতে পাচ্ছি অপশনে কি রয়েছে, খেয়াল করো। অপশনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বিফোর। তাহলে আমার নিয়ম কি? নিয়ম হচ্ছে বিফোর এর পূর্বে, বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট, মানে এই পাশে হবে পাস্ট পারফেক্ট। আর অপর পাশে, অপর পাশে কি? অপর পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই পাশে হবে কি আমার? এই পাশে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে হবে পাস্ট পারফেক্ট। তাহলে 10 নম্বরের উত্তর কি হচ্ছে? পাস্ট পারফেক্ট এ পাশে আসে কোথায়? এখানে নাই, এখানে নাই। আর অপর পাশে হবে কি? পাস্ট ইনডিফিনিট, এখানে দুইটাই পাস্ট পারফেক্ট বাদ। আর আলটিমেটলি উত্তর হচ্ছে সি নাম্বারটা। ওকে, 10-এর উত্তর সি, গুড। 11 নম্বর, ডু ইউ নো। আমরা জানি এটা হচ্ছে ইমবেডেড কোশ্চেনের নিয়ম। ইমবেডেড, ওকে, ইমবেডেড কোশ্চেন্স, ইমবেডেড কোশ্চেনের নিয়ম সেই অনুযায়ী খেয়াল করো। ডু ইউ নো 11 নাম্বারটা, এটার পরে কি হবে? আমরা যে বলেছিলাম কি, আমরা বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ এই যে হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হুইচ, এগুলো যখন বাক্যের মাঝে বসবে, কোথায় বসবে? এগুলো যখন, এগুলো যখন বাক্যের, এগুলো যখন বাক্যের মাঝে বসবে, তখন আমাদের কাজ হচ্ছে এদের পরে আগে সাবজেক্ট দিব, তারপরে মেইন ভার্ব দিব। সাবজেক্ট দিব, তারপরে মেইন ভার্ব দিব। সে অনুযায়ী খেয়াল করো, সে অনুযায়ী খেয়াল করো। এখানে রয়েছে হোয়াটটা, আবার চলে গিয়ে হোয়াটের আগেই সাবজেক্ট বসে গেছে, বাদ। তারপরে বলছে দেখো হোয়াটের পর এখানে ভার্ব দিছে, বাদ। এখানে হোয়াট টাইম ইজ ইট, দেখো হোয়াট টাইম ইজ ইট দিছে, ইজ ইট না, ইজ পরে যাবে সাবজেক্টের পরে। তাহলে উত্তরটা কি হচ্ছে? 11 নম্বর উত্তর হচ্ছে সি, হোয়াট টাইম ইট ইজ। দেখো ইটটা হচ্ছে সাবজেক্ট, আর ইজটা হচ্ছে আমার কি? মেইন ভার্ব, হোয়াট টাইম ইট ইজ। 11 নম্বরের উত্তরটা হবে হচ্ছে সি, 11-এর উত্তর হবে সি। ওকে, ইমবেডেড কোশ্চেন অনেকে ভুল করছো, তাইলে এখন তোমার কাজ হচ্ছে ইমবেডেড কোশ্চেনের ক্লাসটা আবার দেখা। 12 নম্বরটা, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য সেন্ট্রাল ফিল্ড ড্যাশ মর্নিং। আচ্ছা, এটা আমাদের হচ্ছে কিসের? একটা প্রিপোজিশনের একটা ব্যবহার। হ্যাঁ, প্রিপোজিশনের ব্যবহারটা প্রচুর আসে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে। এখানে যে হি হ্যাজ বিন ওয়ার্কিং, সে হচ্ছে কাজ করতেছিল। হি একটা অতীতে কাজ করছে এবং এখনো তার কাজটা চলমান বোঝাচ্ছে। সে কখন থেকে কাজ শুরু করছে? মর্নিং থেকে। মর্নিংটা কি? মর্নিংটা একটা নির্দিষ্ট সময়। মর্নিংটা কি?
মর্নিংটা একটা নির্দিষ্ট সময়, বা এটার অর্থটা কি দিচ্ছে, থেকে, অর্থাৎ সে সকাল থেকে সেন্ট্রাল ফিল্ডে কাজ করছে। যখন আমার থেকে অর্থ প্রকাশ পাবে তখন আমার উত্তরটা হবে কি, সিন্স। উত্তর হবে সিন্স। আর যদি ধরে অর্থ প্রকাশ পাইতো কি, ধরো এখানে মর্নিং না থেকে, ধরো এখানে মর্নিং না থেকে থাকলো হচ্ছে ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে কাজ করছে, 2 আওয়ার্স, অর্থাৎ গণনাযোগ্য সময় যদি থাকতো তখন উত্তর হইতো আমার কি, তখন উত্তর হইতো ফর। ওকে, 12 নম্বরের উত্তর হবে এ। দেন আমরা হচ্ছে ট্রান্সলেশনে যাই। রিটেনের ক্ষেত্রে প্রথম যে ওয়ার্ডটা খেয়াল করো, প্রথম সেন্টেন্স, এ নাম্বারটা, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো। এ নাম্বারটা কি হবে, এটা ট্রান্সলেশন কি, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো, এটা ট্রান্সলেশনটা কি? হ্যাঁ, তোমরা খালি বলো না পৃথিবীকে ভালো করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই নাই সেই নাই, আগে নিজে তো ভালো হও, তারপরে পৃথিবীকে ভালো আর চিন্তা ভাবনা করো। ওকে, এটাকে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে করো। ওকে, আমরা বিভিন্ন ভাবে করতে পারি। আমরা এখানে এটা লিখতে পারি যে বিল্ড বিল্ড দাই সেলফ, বিল্ড দাই সেলফ, বিল্ড দাই সেলফ, অথবা বিল্ড ইউর সেলফ, বিল্ড দাই সেলফ টু বিল্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, টু বিল্ড দ্য ওয়ার্ল্ড, এটা একটা ভাবে করতে পারি। আবার এখানে দাই সেলফ না লিখতে লিখতে পারি বিল্ড ইউর সেলফ, বিল্ড ইউর সেলফ টু বিল্ড দ্য ওয়ার্ল্ড। অথবা লিখতে পারি ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড দ্য, ইফ ইউ ওয়ান্ট টু, if you want to, if you want to build the world, build the world, build yourself first, build yourself, yourself first, FIRST, বিভিন্ন ভাবে করতে পারো। হ্যাঁ, বিভিন্ন ভাবে করতে পারো। In order to build the world you need to build yourself first, build yourself first if you want to build the world, গুড, সবগুলাই হবে। if you want to build, বিল্ড ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের পূর্বে একটা দা দিবা, হ্যাঁ, ওয়ার্ল্ডের পূর্বে একটা আর্টিকেল দা হবে। ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু বিল্ড ইউর সেলফ ফার্স্ট, করতে হবে। হ্যাঁ, ওকে, খাবারটাই হয়েছে। দেন বি নাম্বারটা দেখবো আমরা। ওকে, বি নাম্বারটা খেয়াল করি, আমি ছোটবেলায় প্রতিদিন সকালে হাঁটতে বেরোতাম, এটা অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে, অতীতের একটা অভ্যাসগত কর্ম বোঝাচ্ছে। তাহলে সে অর্থে আমরা কি লিখবো, যে আই ইউজ টু, আই ইউজ টু, আই ইউজ টু ওয়াক, I used to walk in the morning. I used to walk in the morning. I used to walk in the morning in my childhood. In my childhood. আমরা ছোটবেলায় প্রতিদিন, ইউজ টু শব্দটা আমরা কখন ব্যবহার করি, ইউজ টু ব্যবহার করে হচ্ছে এই যে অভ্যাস বুঝাইতে, অতীতের কোনো অভ্যাস বুঝাইতে আমরা ইউজ টু শব্দটা ব্যবহার করে থাকি। ওকে, হ্যাঁ, আই ইউজ টু গো অন ওয়াক, এটাও হয়। আই ইউজ টু গো ফর এ মর্নিং ওয়াক, এটাও হয়। দুইটাই হয়, সবগুলোই হচ্ছে, তোমরা যেটা লিখেছো ওটা হবে। আচ্ছা, এবার একটা প্রোভার্ব, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, কি হবে? প্রোভার্বটা কি হবে, সি নাম্বারটা, এটা একটা প্রোভার্ব, দেখবে একটা না একটা প্রোভার্ব থাকেই, এবং তোমাদের কিন্তু একটা প্রোভার্বের আমি শীটও দিয়েছি, তাই না? তো সেইখান থেকে বলো তো এটা কি হবে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট কি হবে? আচ্ছা, গুড, খেয়াল করো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলতে বোঝায় টু মাচ কুক, তাই না? টু মাচ, টু মেনি কুকস, সরি, টু মেনি কুকস, too many cooks, too many cooks spoil the broth, তাই না? spoil the broth, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, too many cooks spoil the broth। হ্যাঁ, গুড। দেন জুলাই আন্দোলন বাংলাদেশের একটি অবিস্মরণীয় ঘটনা, ডি নাম্বারটা কি হবে? জুলাই আন্দোলন বাংলাদেশের একটি অবিস্মরণীয় ঘটনা। ওকে, আমরা লিখতে পারি কি, জুলাই রেভলিউশন, আমরা লিখতে পারি কি, জুলাই রেভলিউশন, জুলাই রেভলিউশন, জুলাই রেভলিউশন ইজ অ্যান আনফরগেটেবল, হ্যাঁ, অথবা ইজ অ্যান আনফরগেটেবল, আনফরগেটেবল, আমরা কি লিখতে পারি, জুলাই রেভলিউশন ইজ আনফরগেটেবল, আনফরগেটেবল ঘটনা, তাই না? জুলাই একটি অবিস্মরণীয় ঘটনা, ইনসিডেন্ট, ইনসিডেন্ট, অথবা লিখতে পারি একটা ফেনোমেনা, হ্যাঁ, ফেনোমেনন, ফেনোমেনন, অনেকগুলো লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি। ওকে, টু মেনি কুক স্পয়েল দ্য ব্রুথ, গুড। দেন আমরা যাব ইরর কারেকশনে, হ্যাঁ, সেন্টেন্সটাকে কারেকশন, ইরর কারেকশনে, খেয়াল করো এ নাম্বারটা,
এইদার হি অর হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু স্কুল টু অ্যাটেন্ড দ্য ক্লাস, এখানে কি ভুল রয়েছে? এইখানটাতে কি ভুল রয়েছে? আমরা একটু আগে করেছিলাম, আমরা কি জানি? আমরা জানি এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি বাট অলসো কি করে, এরা দুইটা সাবজেক্টকে যুক্ত করে। এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে কি S2। নিয়মটা হচ্ছে দুইটা সাবজেক্টের ভিতর S2 অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ এইটা অনুযায়ী S2 অনুযায়ী ভার্ব বসবে। হিজ ফ্রেন্ডসটা কি? হিজ ফ্রেন্ড হচ্ছে প্লুরাল, তাহলে এখানে ইজ না হয়ে হবে কি? এখানে ইজ না হয়ে হবে হচ্ছে আর। দুই নাম্বারটাতে এই নাম্বারটা ভুল, আর। ওকে, দেন বি নাম্বারটাতে কি ভুল রয়েছে? দ্য এফেক্টস অফ আর্থকোয়াক ইজ ভেরি ডিভাস্টেটিং। হ্যাঁ, বি নাম্বারটাতে কি ভুল রয়েছে? এখানে কিন্তু দুইটা ভুল রয়েছে, খুব ভালোভাবে খেয়াল করো। দুইটা ভুল না, একটা ভুলই তোমরা ধরতে পারো, একটা ভুল। দ্য এফেক্টস অফ আর্থকোয়াক ইজ ভেরি ডেভাস্টেটিং। খেয়াল করো, আমরা শিখেছি কি? আমরা শিখেছি ইফেক্ট হচ্ছে নাউন, ইফেক্ট হচ্ছে নাউন, আর অ্যাফেক্ট, ইফেক্ট হচ্ছে নাউন আর এফেক্ট হচ্ছে কি? এফেক্ট হচ্ছে ভার্ব। এখন কথা হচ্ছে এই যে দা প্লাস অফ, এর মাঝে কি বসে? এর মাঝে কি কখনো কোনো ভার্ব বসতে পারে? না। দা আর অফের মাঝে কি বসে? দা আর অফের মাঝে সবসময় একটা নাউন বসে। এখানে এফেক্টস না হয়ে হবে কি? ইফেক্ট। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ইফেক্ট। ওকে, দেন সি নাম্বারটা, দিস পেপার ইজ মেড অফ ব্যাম্বো, দিস পেপার ইজ মেড অফ ব্যাম্বো। ইফেক্টস না লিখে তুমি যদি এখানে ইফেক্টস মানে প্লুরাল দাও, তাহলে আবার এখানে কিন্তু আর দিতে হবে। ঠিক আছে, তো এত ঝামেলা করার দরকার নাই, তুমি এখানে সিঙ্গুলারই রাখো, ইফেক্টস রাখো, ইফেক্টস, ইফেক্টস। ওকে, সিঙ্গুলারই রাখো, অত ঝামেলা করার দরকার নেই। ওকে, দেন দেন খেয়াল করো, আহ, এই দ্য পেপার ইজ মেড অফ, মেডের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস ব্যবহার করে থাকি। মেডের ক্ষেত্রে আমরা জানি, মেডের ক্ষেত্রে মেড, মেড অফ বসে, আবার মেডের ক্ষেত্রে মেড ফ্রমও বসে। কখন কি বসে খেয়াল করো। আমরা যে পেপার, পেপার বানানোর উপাদানটা কি? পেপার বানানোর উপাদানটা কি? ওকে, পেপার বানানোর, এই যে পেপার, পেপার বানানোর উপাদান হচ্ছে ব্যাম্বো। তো যখন এটা কাগজে তোমরা যখন পরীক্ষা দাও, তোমরা কি বুঝতে পারো এটা যে বাঁশের তৈরি? অনুভূতি করি, তাই না? পরীক্ষা প্রশ্ন কঠিন হলে এটা অনুভূতি করি, এই বাঁশ দিয়ে বানাইছে মনে হয়, কিন্তু আসলে কি সে বাঁশটা দেখা যায়? উপাদান কি ভিজিবল সেখানে? না। উপাদান যখন ইনভিজিবল হবে, উপাদান কি হবে? উপাদান যখন দেখা যাবে না, উপাদান, উপাদান, উপাদান দেখা যায় না, উপাদান দেখা যায় না, সেই অর্থে ব্যবহার করব হচ্ছে কি? ফ্রম। তার মানে কি? দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো। ওকে, অফ না হয়ে হবে কি? দ্য পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বো। ওকে, দেন ডি নাম্বারটা, ইফ ইউ হ্যাড কল্ড মি আর্লিয়ার আই উড গো টু রিসিভ ইউ, এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসছে, এটা আসছে হচ্ছে কন্ডিশনাল থেকে। ওকে, এটা আসছে কন্ডিশনাল থেকে, তাহলে সে অনুযায়ী ইফ ইউ হ্যাড কল মি আর্লিয়ার আই উড গো টু রিসিভ ইউ। আমরা বলতেছি এখানে হচ্ছে থার্ড কন্ডিশনাল, তাই না? পাস্ট পারফেক্ট, এখানে রয়েছে হচ্ছে কি? এখানে রয়েছে হচ্ছে পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল মানে অপর পাশে কি বসবে? উড হ্যাভ প্লাস ভি3। এখানে কি বসবে? উড হ্যাভ প্লাস ভি3। তার মানে এখানে কি? আই উড হ্যাভ গান, গো এন্ড গান টু রিসিভ ইউ। ওকে, এটা হচ্ছে আমার গেল সেন্টেন্স কারেকশন। ওকে, আই উড হ্যাভ বিন গান, না আই উড হ্যাভ গান। ওকে, দেন আমরা মডেল টেস্ট 3-তে যাব, ডিইউসি ইউনিটের মডেল টেস্ট 3-তে যাব। খেয়াল করো, হুইচ ইজ নট অ্যান ইনকারেক্ট স্পেলিং। আচ্ছা, নট এন ইনকারেক্ট মানে কি? মানে আমাকে বলছে হচ্ছে কোনটা কারেক্ট স্পেলিং। এখান থেকে কারেক্ট স্পেলিং কোনটা? ABCD। মেডিটারেনিয়ান অর্থাৎ হচ্ছে ভূমধ্য সাগরের যে ইংরেজি সেটা, ভূমধ্য সাগর। হ্যাঁ, ভূমধ্য, ভূমধ্য সাগরের যে ইংরেজি সেটা অনুযায়ী এখানে আসলে কি হবে? এক নাম্বারটা ABCD কি হবে? ওকে, খুবই সহজ। এক নাম্বারটা হচ্ছে মেডিটারেনিয়ান, দুইটা আর হবে, এই যে দুইটা আর, মেডিটারেনিয়ান। হ্যাঁ, এক নাম্বারটার উত্তর হবে এ, একের উত্তর নট বি, একের উত্তর হবে এ। ওকে, দেন দুই নাম্বারটা খেয়াল করো, হুইচ ওয়ান ইজ এ সিনোনিম টু, হুইচ ওয়ান ইজ এ সিনোনিম টু ক্যামোফ্ল্যাগ। হ্যাঁ, ক্যামোফ্ল্যাগ শব্দের সিনোনিম কি? ক্যামোফ্ল্যাগ শব্দের সিনোনিম কি? এটা কি হচ্ছে ট্রিকারি, স্টেটমেন্ট, ইনান্সিয়েশন, নাকি ডিসগুইজ? কি হবে? ক্যামোফ্ল্যাগ শব্দের সিনোনিম কি হবে? ওকে, খেয়াল করো, ট্রিকারি মানে কি? ট্রিকারি মানে আমরা জানি হচ্ছে কৌশলকে বোঝায়, তাই না? ছল চাতুরিকে বোঝায়, চাতুরিকে বোঝায়, ছল চাতুরি। আচ্ছা, দেন আমরা জানি স্টেটমেন্ট মানে কি? স্টেটমেন্ট মানে হচ্ছে কোনো কিছু, কোনো কিছু সম্পর্কে একটা বিবৃতি প্রদান করা, তাই না? স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে হচ্ছে কি? কোনো কিছু সম্পর্কে একটা বিবৃতি। ওকে,
বিবৃতি। ইনানসিয়েশন মানে কি? ইনানসিয়েশন মানে হচ্ছে কোনো কিছু প্রকাশ করা, উচ্চারিত করা, উচ্চারণ করা, হ্যাঁ। তার ডিসগুইজ মানে হচ্ছে কি? ছদ্মবেশী। ডিসগুইজ মানে হচ্ছে ছদ্মবেশী বা ছদ্মবেশ ধারণ করা। ক্যামোফ্লেজ শব্দের অর্থটা কি? ক্যামোফ্লেজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশ। ওকে, ক্যামোফ্লেজ শব্দের অর্থ হচ্ছে কি? ছদ্মবেশ। তাহলে উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। দুইয়ের উত্তর হবে ডি। ওকে, খেয়াল করো 3 নাম্বারটা, খেয়াল করো, চুজ দ্য ইনকারেক্ট সিনোনিম অফ নভিজ। আচ্ছা, নভিজের ইনকারেক্ট মানে নিচের কোনটা নভিজের সিনোনিম না? নিচের কোনটা নভিজের সিনোনিম না? খেয়াল করো, নভিজ মানে কি? নভিজ মানে হচ্ছে যারা নবীন, হ্যাঁ, যারা হচ্ছে নবীন। তোমরা যারা হচ্ছে, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তোমরা হচ্ছে ফ্রেশার্স, তাদের কাছে তারা যারা হচ্ছে নবীন শিক্ষার্থী। গ্রিনার শব্দের অর্থ নবীন, ফ্রেশার শব্দের অর্থ নবীন, নিউ শব্দের অর্থ কি? নবীন। ট্রিকি, এই ট্রিকি শব্দের অর্থ হচ্ছে কি? যারা একটু চালাক চতুর, হ্যাঁ, যারা একটু চালাক চতুর বা যারা একটু কৌশলী, তাদেরকে বলা হয় হচ্ছে কি? তাদেরকে বলা হয় ট্রিকি। তাহলে সে অনুযায়ী আমার উত্তরটা হচ্ছে কি? সি নাম্বারটা। এটা হচ্ছে নভিস শব্দের সিনোনিম না। 3-এর উত্তর হচ্ছে সি। গুড, ঝটপট অ্যান্সার করবা। 4 নাম্বারটা খেয়াল করো, প্লিজ ডোন্ট ইন্টারফিয়ার ড্যাশ মাই পার্সোনাল অ্যাফেয়ার্স। 4 নাম্বারটা হচ্ছে প্রিপোজিশন থেকে। ইন্টারফিয়ার শব্দের সাথে, ইন্টারফিয়ার শব্দের সাথে কোন প্রিপোজিশনটা বসবে? ইন্টারফিয়ার শব্দের সাথে কি ইন, অ্যাবাউট, অন নাকি অফ? কি হবে? 4 নাম্বারটা ইন্টারফিয়ার শব্দের সাথে কি বসবে? ইন্টারফেয়ার শব্দের সাথে কি বসবে 4 নাম্বার? ওকে, একদম বলছে এ। গুড, মানে কারো প্রতি, কারো কোনো পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করা। ওকে, কারো কোনো, কারো কোনো বিষয়ে হস্তক্ষেপ করা অর্থে আমরা দিব কি? ইন্টারফেয়ার ইন। উত্তর হবে এ নাম্বারটা, ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল অ্যাফেয়ার্স। কারো কোনো বিষয়ে হস্তক্ষেপ করা অর্থে ইন্টারফেয়ার ইন দিব। দেন 5 নাম্বারটা খেয়াল করো, খুবই সহজ, যে হি ওয়াজ ইমব্রেসড বিকজ এভরিবডি ওয়াজ লাফিং ড্যাশ হিম, মানে হাসতেছিল, হ্যাঁ, হাসা। তাহলে হাসা শব্দের সাথে কি হবে? হিম এর সাথে পাশে কি বসবে? লাফিং ড্যাশ হিম, লাফিং ইন হিম, অন হিম, অ্যাট হিম নাকি অ্যাবাউট হিম? পাঁচ কি হবে? লাফিং ইন হিম, অন হিম, অ্যাট হিম নাকি অ্যাবাউট হিম? ওকে, একজন বলছে 5-এর সি। গুড, লাফের সাথে একটাই প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে লাফ অ্যাট হিম। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে সি নাম্বারটা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, গুড। দেন 6 নাম্বারটা দেখো, শি সাফার্স ড্যাশ এ হার্ট ডিজিজ। শি সাফার্স, আমরা এটা অলরেডি পড়েছি। সাফার্স শব্দের সাথে একটা নির্দিষ্ট প্রোনাউন বসে, সরি প্রিপোজিশন বসে, কি? সেটা কি ফর, ইন, অ্যাবাউট নাকি ফ্রম? ছয়, 6 নাম্বারটা কি হবে? এ বি সি নাকি ডি? 6 নাম্বারটা এ বি সি নাকি ডি? 6 নাম্বারটা এ বি সি নাকি ডি? ওকে, গুড। খেয়াল করো, সাফার্স, আমরা জানি কি? কোনো কিছু থেকে ভোগা, তাই না? কোনো কিছু ভোগ, ভোগ করা অর্থে আমরা জানি সাফার ফ্রম বসে। তাহলে উত্তরটা হবে ডি নাম্বারটা, 6-এর উত্তরটা হবে ডি। ওকে, দেন 7 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি আরো একটা অ্যানালজি। এটা তোমরা বলবা, একটু মাথা খাটাও, কি হবে? অ্যানালজি। মাইক্রোস্কোপ রিলেটেড টু বায়োলজিস্ট, তাহলে টেলিস্কোপ কাদের সাথে রিলেটেড? এটা কি অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজিস্ট, জিওগ্রাফার নাকি ফিজিস্ট? কাদের সাথে রিলেটেড? টেলিস্কোপ, এই যে যন্ত্রটা, এই যন্ত্রটা আসলে কারা ব্যবহার করে? এটা কি অ্যাস্ট্রোনমার, অ্যাস্ট্রোলজিস্ট, জিওগ্রাফার নাকি ফিজিস্ট? কারা ব্যবহার করে টেলিস্কোপ? 7 নাম্বারটা কি হবে? 7-এর কি হবে? 7 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? 7 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলো? আচ্ছা, 7-এর বলছে বি, একজন বলছে সি, একজন বলছে বি। ওকে, ওকে, গুড। আমি উত্তর পেয়ে গেছি একজনের। খেয়াল করো, মাইক্রোস্কোপ ব্যবহার করে বায়োলজিস্টরা, অর্থাৎ যারা হচ্ছে জীববিজ্ঞান, জীব নিয়ে গবেষণা করে, তারা হচ্ছে মাইক্রোস্কোপ কেন ব্যবহার করে? যে ক্ষুদ্র ক্ষুদ্র কোষ বা ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, তাদের জীবনী বা তাদের যে আকার আকৃতির যে গঠন, সেগুলো আসলে বের করার জন্য যে সূক্ষ্ম মাইক্রোস্কোপ গুলো ব্যবহার করে থাকে। আর টেলিস্কোপ কারা ব্যবহার করে? তারা ব্যবহার করে হচ্ছে অ্যাস্ট্রোনমার, যারা হচ্ছে জ্যোতির্বিদ, হ্যাঁ, যারা হচ্ছে কি জ্যোতিষী বা জ্যোতির্বিদ, তারা হচ্ছে এই অ্যাস্ট্রোনমার, তারা হচ্ছে টেলিস্কোপটা ব্যবহার করে। তাহলে উত্তরটা হচ্ছে এ নাম্বারটা। ওকে,
উত্তর হচ্ছে এ নাম্বার। দেন 8 নাম্বার, বার্কিং আপ দ্য রং ট্রি। বার্কিং আপ দ্য রং ট্রি, এটার মানেটা কি? এটাও একটা ইডিয়ম, এটা হচ্ছে একটা ইডিয়ম। এটা কি হবে? ব্লেমিং দ্য রং পারসন, মেকিং নয়েজ, আস্কিং টু মেনি কোশ্চেন্স, নাকি অ্যাক্টিং ফুলিশ? কি হবে? এটার উত্তর কি হবে? 8 নাম্বার। আচ্ছা, একজন বলছে সি, একজন বলছে এ। ওকে, 8 নাম্বারটা খেয়াল করো, বার্কিং অফ দ্য রং ট্রিজ। তোমরা রং শব্দটা দ্বারাই কিন্তু বুঝে যাচ্ছ, মানে কোন একটা ভুল গাছের উপরে গিয়ে, বার্কিং মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, বুঝছো? মানে ভুল কোনো কিছুর কাছে গিয়ে ঘেউ ঘেউ করা মানে আবদার করা অর্থে। মানে এটা উত্তরটা হবে হচ্ছে ব্লেমিং দ্য রং পারসন, মানে একটা ইনকারেক্ট পারসনকে ব্লেম করা অর্থে আমরা বার্কিং অফ দ্য রং ট্রি এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। 8-এর উত্তরটা হবে এ। দেন 9 নম্বরটা, 9 নম্বরটা হচ্ছে কজেটিভ ভার্ব থেকে। 9 নম্বরটা হচ্ছে কোথা থেকে? কজেটিভ ভার্ব। হ্যাঁ, 9 নম্বরটা হচ্ছে কজেটিভ ভার্ব থেকে। তাহলে মাই মাদার নেভার ড্যাশ মি স্টে অ্যাট হোম, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অবজেক্ট রয়েছে, অবজেক্ট রয়েছে আর অবজেক্টের পরে V1 রয়েছে। তাহলে এখানে আমার একটা ফাইনাইট ভার্ব বসবে, তাই না? একটা ফাইনাইট ভার্ব, মানে সেই ফাইনাইট ভার্বটা হতে হবে পজিটিভ। কি বসবে? দেখো, মেকিং ফাইনাইট ভার্ব না, বাদ। বি সি ডি এগুলোর ভিতর কি বসবে? বি সি ডি, 9 নম্বরটা কি হবে? ওকে, গুড। খেয়াল করো, খেয়াল করো, মাই মাদারটা কি? সিঙ্গুলার। মাই মাদার হচ্ছে কি? মাই মাদার হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার যদি থাকে তাহলে তো পরবর্তীতে হ্যাজ বসবে, নট হ্যাভ। তাহলে এটাও বাদ। এবার লেটস হবে নাকি গেটস হবে? লেটস হবে নাকি গেটস হবে? আমরা কি জানি? আমরা জানি গেটের পরে, আমরা জানি গেটের পরে যদি, গেটের পরে যদি অ্যাক্টিভ অবজেক্ট থাকে তাহলে বসে 2+V1। আর গেটের পরে যদি প্যাসিভ অবজেক্ট থাকে, প্যাসিভ অবজেক্ট থাকে তাহলে বসে হচ্ছে V3। আমরা দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি এই যে মি, মি হচ্ছে একটা অ্যাক্টিভ অবজেক্ট। তাহলে গেটের পরে অ্যাক্টিভ অবজেক্ট থাকলে কি কি হতে হয়? 2+V1 হইতে হয়। সেটা কি আছে এখানে? নাই। তাহলে গেটও হচ্ছে না। আলটিমেটলি উত্তরটা হবে লেট। লেটের পরে V1 বসে। ওকে, বি নাম্বারটা। ওকে, দেন খেয়াল করো 10 নম্বরটা, হুইচ সেন্টেন্স ইজ কমপ্লেক্স কম্পাউন্ড? কোন সেন্টেন্সটাতে কমপ্লেক্স কম্পাউন্ড? দুইটা ওয়ার্ডই রয়েছে। কমপ্লেক্স কম্পাউন্ড দুই ধরনের সেন্টেন্স রয়েছে। কোথায়? আমরা দেখতে পাচ্ছি অলদো ইট রেইনড উই প্লে ফুটবল, এটা হচ্ছে শুধু কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে শুধু কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি দো অলদো যুক্ত সেন্টেন্স গুলো কমপ্লেক্স সেন্টেন্সে হয়। ইট রেইনড বাট উই প্লেড ফুটবল, বাট এটা হচ্ছে শুধু কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে কি? শুধু কম্পাউন্ড সেন্টেন্স। উই প্লেড ফুটবল বিকজ ইট রেইনড, এটা হচ্ছে একটা কনজাংশন, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড তার মানে কি? এগুলোতে শুধু শুধু একটা করে কম্পাউন্ড আছে না কমপ্লেক্স আছে? সি নাম্বার সেন্টেন্স সাথে খেয়াল করো, একটা বাট আছে, একটা বাট আছে। ইট রেইন বাট উই প্লেড ফুটবল বিকজ উই আর এক্সাইটেড, আবার একটা বিকজ আছে, মানে দুইটা। তার মানে এটা উত্তরটা হবে কি? সি নাম্বারটা। ওকে, এটার উত্তরটা হবে সি নাম্বারটা। ওকে, গুড। দেন 11 নম্বরটা, দে ওয়ার সিন ড্যাশ অ্যাওয়ে। দে ওয়ার সিন ড্যাশ অ্যাওয়ে, এখানে কি হবে? দে ওয়ার সিন টু রান অ্যাওয়ে, দে ওয়ার সিন রানিং অ্যাওয়ে, দে ওয়ার সিন রান অ্যাওয়ে, নাকি শুধু র্যান? কি হবে 11 নম্বরটা? টু রান নাকি রানিং? দে ওয়ার সিন ড্যাশ। ওকে, 11 নম্বরটা কি হবে? 11 নম্বরটা কি হবে? ওকে, 11 নম্বরটা দে ওয়ার সিন ড্যাশ অ্যাওয়ে, একজন বলছে র্যান অ্যাওয়ে। হচ্ছে, গুড। এই যে সিন যে ভার্বটা, হ্যাঁ, এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে আমি 2+V1ও বসাইতে পারি, ভার্ব প্লাস আইএনজিও বসাইতে পারি, মানে আমি দুইটাই বসাইতে পারি। আমার অপশনে দুইটাই আছে, দে আর সিন রানিং অ্যাওয়ে, দে আর সিন টু রান অ্যাওয়ে। যেহেতু অপশনে আমার দুইটাই আছে, যখন দুইটাই সঠিক উত্তর থাকবে, যেটা অপশনে প্রথমে থাকবে সেটা দিবা উত্তর। এই জন্য উত্তরটা হবে এ নাম্বারটা, দে আর সিন টু রান অ্যাওয়ে। হ্যাঁ, বি নাম্বারটা না, বি নাম্বারটা হয়, বুঝছো? যদি টু রান না থাকতো তাহলে আমি বি নাম্বারটা নিতে পারতাম। অর্থাৎ এ নাম্বার বি নাম্বার দুটাই কারেক্ট। আর যখন দুইটা সঠিক উত্তর পাবা একটা প্রশ্নে, তখন প্রথমে যেটা সঠিক উত্তর থাকবে সেটা উত্তর নিবা। ওকে, 12 নম্বরটা দেখো, শি টোল্ড মি। 12 নম্বরটা আসতে হচ্ছে ইমবেডেড কোশ্চেন থেকে। 12 নম্বরটা আসতে হচ্ছে ইমবেডেড কোশ্চেন থেকে। আমরা জানি ইমবেডেড কোশ্চেন নিয়ম অনুযায়ী কি, বাক্যের মাঝে WH ওয়ার্ড থাকলে পরে সাবজেক্ট, তারপরে বসবে হচ্ছে ভার্ব। এটা একটা সিকোয়েন্স, তাই না? এটা একটা সিকোয়েন্স। তাহলে খেয়াল করো,
আমরা অপশনে খেয়াল করো, এখানে হোয়াইটা শেষে দিছে বাদ, এখানে হোয়াইটা শেষে দিছে বাদ। হি টোল্ড মি হোয়াই শি হ্যাড লেফট নাকি হোয়াই হ্যাড শি লেফট, এ আর বি কোনটা হবে? 12 নম্বরটা। খেয়াল করো 12 নম্বরটাতে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড শুরুতে রয়েছে, তারপরে কাজ কি? কাজ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট দেওয়া। সাবজেক্টটা কোথায় আছে? সাবজেক্টটা আছে হচ্ছে শি। তাহলে উত্তর হবে কি? বি নাম্বারটা। ওকে, উত্তর হবে বি নাম্বারটা, 12 নম্বর উত্তর হবে বি। ওকে, এবার আমরা মডেল টেস্ট 3 এর যে রিটেন পার্টটা তোমাদের জন্য ছিল, রিটেন পার্টটা একটু দেখার চেষ্টা করি। আমরা দেখেছি প্রথম যে প্রশ্নটা, ট্রান্সলেট ইনটু ইংলিশ। আগামী রবিবার 7 দিনের ভ্রমণে আমরা সেন্ট মার্টিন যাব। তোমরা জানো অলরেডি সেন্ট মার্টিন খুলে দিয়েছে, বাংলাদেশের সবচেয়ে ভালো একটা দর্শনীয় স্থান, তাই না? বছরে দেখা যায় হচ্ছে 3 মাস 4 মাসের জন্য খোলে। তো ডিসেম্বর থেকে তোমরা রাত্রি যাপন করতে পারবা। তাহলে আমরা দেখছি কি আগামী রবিবার 7 দিনের ভ্রমণে আমরা সেন্ট মার্টিন যাবো, এটা ট্রান্সলেশনটা কি হবে? যেহেতু এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ফিউচার সেন্টেন্সে রয়েছে, তাহলে আমাদের ফিউচারে করতে হবে। তার মানে কি হবে? বলবো যে আগামী রবিবার আমরা রয়েছে যে উই উইল গো টু দ্য সেন্ট মার্টিন, উইল গো টু দ্য সেন্ট মার্টিন ফর, উইল গো টু দ্য সেন্ট মার্টিন ফর 7 days, অথবা ফর আ উইক, ফর আ উইক, অথবা ফর 7 days, অথবা ফর 7 days ইন অন সানডে, তাই না? অন সানডে, ফর 7 days অন সানডে। এটা হচ্ছে উত্তর, যে উই উইল গো টু দ্য সেন্ট মার্টিন ফর এ উইক অথবা ফর 7 days অন সানডে, আমরা আগামী রবিবারে যাব। তারপরে খেয়াল করে একটা প্রভার্ব, অতি ভক্তি চোরের লক্ষণ, কি হবে? অতি ভক্তি চোরের লক্ষণ কি হবে? অতি ভক্তি চোরের লক্ষণ কি হবে? আচ্ছা, উবাইদুর রহমান আরাফ, উই উইল গো টু, নট শুধু গো টু, ঠিক আছে? যেহেতু আমার ফিউচার টেন্সের, সেজন্য একটা উইল দিতে হবে। হ্যাঁ, উই উইল গো টু হবে। ওকে, হ্যালো, অতি ভক্তি চোরের লক্ষণ, এটা একটা প্রভাব, আমরা জানি। টু মাচ কার্টেসি, টু মাচ টু মাচ কার্টেসি, কার্টেসি, টু মাচ ক্রাফট, হ্যাঁ, টু মাচ ক্রাফট, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। ওকে, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট। দেন আমার বন্ধু 7 বছর ধরে তৃতীয় শ্রেণীতে পড়ছে, মানে একটা আদু ভাই টাইপের, তাই না? আদু ভাইয়ের গল্প পড়তাম আমরা ছোটবেলায়। আমার একটা বন্ধু যে 7 বছর ধরে কোন শ্রেণীতে পড়ছে? তৃতীয় শ্রেণীতে পড়ছে। তাহলে এটা কি হবে? খেয়াল কর, 7 বছর ধরে, 7 বছর ধরে, তার মানে কি একটা ফর আসবে। ধরে অর্থ থাকলে ফর, আর থেকে অর্থ থাকলে সিন্স। আর যেহেতু একটা কন্টিনিউয়াস ফর্ম, তার মানে এটা যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ মাই ফ্রেন্ড, মাই FRIEND, মাই ফ্রেন্ড হ্যাজ বিন, মাই ফ্রেন্ড হ্যাজ বিন স্টাডিং, হ্যাজ বিন স্টাডিং, মাই ফ্রেন্ড হ্যাজ বিন স্টাডিং ইন ইন থার্ড ক্লাস, অথবা বলতে পারি হচ্ছে মাই ফ্রেন্ড হ্যাজ বিন স্টাডিং ইন ক্লাস 3। আমরা লিখতে পারি হচ্ছে ইন ক্লাস 3 ফর 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 7 years। ওকে, ইন ক্লাস 3 ফর 7 years, তা 7 বছর ধরে, 7 বছর ধরে পড়ছে। ওকে, তারপরে ডি নাম্বারটা, আগামীকাল কি তোমার বাবা তোমার জন্য উপহার নিয়ে আসবে? ডি নাম্বারটা কি হবে? একটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আগামীকাল কি তোমার বাবা তোমার জন্য উপহার নিয়ে আসবে, তার মানে লিখতে পারি কি, যে উইল ইয়োর উইল ইয়োর ফাদার, আগামীকাল কি তোমার বাবা তোমার জন্য উপহার নিয়ে আসবে? উইল ইয়োর ফাদার কেম, উইল ইয়োর ফাদার কাম টুমরো, টুমরো উইথ আ গিফট ফর ইউ, উইথ আ গিফট, উইথ আ গিফট ফর ইউ। এটা হচ্ছে গেল। হ্যাঁ, উইল ইয়োর ফাদার কাম টুমরো উইথ এ গিফট ফর ইউ। ওকে, উইল ইয়োর ফাদার ব্রিং গিফট ফর ইউ টুমরো, এটাও হয়। আমরা লিখতে পারি উইল ইয়োর ফাদার ব্রিং ব্রিং গিফট গিফট ফর ইউ, আমরা এটাও লিখতে পারি, যে কোনো ভাবে লিখতে পারি। হ্যাঁ, আমাদের অর্থ হয়ে গেলেই হলো। ওকে, গুড। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে ইরোর কারেকশন। আমরা খেয়াল করো প্রথম সেন্টেন্সটাতে 2 and 2 make 4, কি হবে? এখানে ভুল কোথায় রয়েছে? এখানে ভুল কোথায় রয়েছে? 2 and 2 - 4, খেয়াল করো, আমরা যখন ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশনে যাব, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। তখন কি হবে?
ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে 2 and 2 মেক্স 4। হ্যাঁ, এটা হবে কি 2 and 2 মেক্স 4। তারপর বি নাম্বারটা, দে আর লিভিং ইন দিস কান্ট্রি সিন্স 2022। আচ্ছা, দে আর লিভিং ইন দিস কান্ট্রি সিন্স 2022, এটা কি? এখানে কি আদৌ কোনো ভুল আছে? এখানে আসলে কোনো ভুলই নাই। আমরা সি নাম্বারটাতে যাব, এখানে আসলে কোনো ভুল নাই। হ্যাঁ, নো ইরর। এটা হচ্ছে কি নো ইরর, দে আর লিভিং। ওকে, ওকে, এখানে একটা ইরর আছে আসলে। ঠিক আছে, যেহেতু আমার সিন্স রইছে, তার মানে কি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। মানে কি দে আর লিভিং না, হবে কি হ্যাভ বিন দে হ্যাভ বিন লিভিং ইন দিস কান্ট্রি সিন্স 2022। দেখছো, আমিও বলছি নাই, তোমরাও আমার সাথে বলে ফেললা সহমত ভাই। তাহলে কিছু হইলো? ওকে, ওকে। মানে এখানে হচ্ছে যেহেতু সিন্স রয়েছে, সিন্স অথবা ফর, এগুলো যদি যুক্ত থাকে সচরাচর সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে যায়। এজন্য হবে দে হ্যাভ বিন লিভিং ইন দিস কান্ট্রি সিন্স 2022। ওকে, দ্য জুরি ইজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন ফর দিস ভার্ডিক্ট। আচ্ছা, এটা উত্তরটা কি হবে? সি নাম্বারটা। উত্তর কি হবে? সি নাম্বারটা উত্তর হবে আর। কেন হবে? কারণ তারা হচ্ছে ডিভাইডেড হয়ে গেছে। আমরা জানি হচ্ছে কি কালেকটিভ নাউন যখন এক থাকে না, কালেকটিভ নাউন যখন বিভক্ত হয়ে যায় তাদের মতামতের প্রতি, তাহলে তখন আমার ভার্বটা কি হয়? প্লুরাল হয়। আর তাছাড়া এখানে একটা প্রোনাউন রয়েছে দেয়ার প্লুরাল, মানে সে অনুযায়ী ভার্বটাও হবে কি প্লুরাল। দুই নম্বরটা, দ্য লুজ অফ মাই মানি ইজ ভেরি মেলানকলিক, মানে আমার মানি যে হারাই গেছে এটা খুবই কষ্টদায়ক। হ্যাঁ, খুব দুঃখজনক একটা বিষয়। ওকে, গুড। খেয়াল করো, দ্য লুজ, দেখো এই যে লুজ, লস আর হচ্ছে লস, তিনটা তিন রকম। হ্যাঁ, এটা মানেটা কি? এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ, আর এটা মানে হচ্ছে আলগা। আমরা যে ছোটবেলায় পড়তাম না, আলগা জামা, একটা ঢিলা ঢালা যেগুলা, সেগুলোকে বলে ঢিলা ঢালা। ওকে, তারপরে এই যে লুজ, এটা হচ্ছে একটা ভার্ব। এটা কি? এটা একটা ভার্ব, এটার মানেটা হচ্ছে কি? এটার মানেটা হচ্ছে হারানো বা পরাজিত হওয়া। হ্যাঁ, হারানো বা পরাজিত হওয়া। আর এই লস হচ্ছে একটা নাউন, এটার মানেটা হচ্ছে কি? এটা মানেটা হচ্ছে ক্ষতি। এটা মানেটা হচ্ছে কি? ক্ষতি। এখন দেখো, দার অফের মাঝে কি বসে? দার অফের মাঝে কি অ্যাডজেক্টিভ বসবে, ভার্ব বসবে, নাকি নাউন বসবে? কি হবে? তাহলে লুজের জায়গায় আমার হবে কি? লস। হ্যাঁ, দ্য লস অফ মাই মানি। ওকে, দ্য লস অফ মাই মানি। ওকে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সি ইউনিটের জন্য আজকের এই আয়োজন। তো তোমাদের সাথে দেখা হবে হয়তো পরীক্ষার হলে, যারা ঢাবিতে আসবা তাদের সাথে হয়তো দেখা হতে পারে। তোমাদের সবার জন্য দোয়া থাকলো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, তোমরা সবাই ভালো একটা পজিশনে চান্স পাও, তোমার পরীক্ষায় যেন সবকিছু কমন থাকে, দোয়া রইলো। সবাই শেষ মুহূর্তে খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাও। তো সকলকেই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।